প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথস স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের 2025 সালের যে গণিত বই আছে সেই গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর যে অঙ্কগুলো ছিল সে অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনী 2.3 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দ্বিতীয় অধ্যায় আমরা জানি অনুপাত এবং শতকরা এর অধ্যায়। তো আমি গত দুইটা পর্বতে 2.1 এবং 2.2 এর যে দুইটা পর্ব আছে সে দুইটা পর্ব আমি যে সমাধান করেছি, ওই দুইটা পর্ব যদি তোমরা দেখে আসো তাহলেই কিন্তু তোমরা শতকরা এবং অনুপাত সম্পর্কে আমি আশা করি A to Z ধারণা পেয়ে যাবা। তো ওই দুইটা পর্ব তোমরা দেখলে আজকের 2.3 অনুশীলনীটা আছে সেটাও তোমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি 2.3 এর মধ্যে কী রয়েছে। যেহেতু আমি সম্পূর্ণ পার্টটা করাবো, মানে সম্পূর্ণ অনুশীলনীটা কমপ্লিট করব, এমনকি আমি আস্তে আস্তে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এতে করে আমার ভিডিওটা অনেক বড় হতে পারে। এজন্য তোমরা ধৈর্য সহকারে দেখবা। আমি আশা করি যদি তোমরা ধৈর্য সহকারে অঙ্কগুলো দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। দেখো, 1 নম্বরে আমাদেরকে কী দেওয়া আছে একটু খেয়াল করো। 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে, এখানে একটা ছক দেওয়া আছে আমাদেরকে, ঠিক আছে? এখানে বলছে দেখো, ছকের বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো। তাহলে 1 নম্বরে আমাদেরকে বলছে যে একটা ছক আমাদেরকে দিয়ে দিছে। ওই ছকটার বাম পক্ষের যে কথাগুলো আছে, এই যে এই কথাগুলা হচ্ছে আমাদের এই ডান পক্ষের সাথে মিল করতে হবে, এটা আমাদেরকে বলছে। তো এবার আমরা দেখি এটা আমরা করতে পারি কি না। তো এগুলো কিন্তু আমি তোমাদের জন্য নিচেও সমাধান করে রেখেছি। তো আমি 2-1টা অঙ্ক উপরে করাই দিই তোমাদেরকে। দেখো, এখানে বলছে ক নম্বরে অনুপাত। তো অনুপাত কোনটা বলো তো? অনুপাত কিন্তু আমরা জানি অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, তাই না? তো দেখো, এখানে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে অনুপাত হচ্ছে কি একটি ভগ্নাংশ। তারপর দেখো, আমরা যদি তাহলে অনুপাতে আমরা পেলাম হচ্ছে একটি ভগ্নাংশ। তারপর দেখো একক অনুপাত। একক অনুপাত কোনটা আমরা জানি, উত্তর রাশি এবং পূর্ব রাশি দুই সমান হয়। আমি কিন্তু তোমাদের অনুপাত সম্পর্কে 2.1 এবং 2.2 এর মধ্যে A to Z বুঝিয়েছি যে কোনটা উত্তর রাশি আর কোনটা হচ্ছে পূর্ব রাশি। তো দেখো, আমরা ওই জায়গাতে এটাও বুঝেছি যে একক অনুপাত হচ্ছে যার উত্তর রাশি এবং পূর্ব রাশি সমান, সেটা হচ্ছে একক অনুপাত। তাহলে আমরা এখানে দেখতেছি পূর্ব রাশি এবং উত্তর রাশি এই দুইটা হচ্ছে এই জায়গাতে সমান। দেখো 9:9 আছে, যার পূর্ব রাশি 9 এবং উত্তর রাশি 9। তাহলে আমরা বুঝতে পারতেছি কি যার উত্তর রাশি এবং পূর্ব রাশি দুইটাই সমান, সেটা হচ্ছে একক অনুপাত। তাহলে আমরা বলতে পারি খ নম্বরে একক অনুপাত হবে হচ্ছে গ নম্বরের 9:9। তারপর দেখো, এখানে বলছে শতকরার প্রতীক। আমরা কিন্তু 2.2 এর মধ্যে দেখেছি শতকরার প্রতীক হচ্ছে কি পার্সেন্ট। কি বলো তো? পার্সেন্ট। তাহলে আমরা এখানে শতকরার প্রতীকের মধ্যে আমরা দিব কি, এই যে ক নাম্বারটা হচ্ছে পার্সেন্ট দিব। তারপর দেখো, এখানে বলছে গুরু অনুপাত। আমরা জানি যার পূর্ব রাশি বড় এবং উত্তর রাশি ছোট হয় সেটা হচ্ছে গুরু অনুপাত, আর যার পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড় হয় সেটা হচ্ছে লঘু অনুপাত। তাহলে আমরা দেখতেছি, দেখো এই জায়গাতে 7 হচ্ছে বড়, যেটা পূর্ব রাশি, আর উত্তর রাশি হচ্ছে 3। তাহলে পূর্ব রাশি যার বড়, উত্তর রাশি ছোট, সেটা হচ্ছে গুরু অনুপাত। তাহলে আমরা বলতে পারি কি যে গুরু অনুপাত হচ্ছে ও নাম্বার, ঠিক আছে? তারপর দেখো লঘু অনুপাত। লঘু অনুপাত কোনটা হবে? আমরা বলছিলাম যার উত্তর রাশি বড় আর পূর্ব রাশি ছোট, সেটা হচ্ছে লঘু অনুপাত। দেখো এটার দিকে 1 হচ্ছে পূর্ব রাশি আর 5 হচ্ছে উত্তর রাশি। তাহলে আমরা দেখতেছি 1 হচ্ছে ছোট, অতএব পূর্ব রাশি ছোট। যদি পূর্ব রাশিটা বড় হতো তাহলে সেটা গুরু অনুপাত হতো, যেহেতু পূর্ব রাশি ছোট তাহলে সেটা হচ্ছে লঘু অনুপাত। দেখো আমরা কিন্তু এই জায়গাতে খেয়াল করো, আমরা কিন্তু দেখেছিলাম যে গুরু অনুপাত কি পূর্ব রাশি 7, অর্থাৎ পূর্ব রাশি যখন বড় ছিল আর উত্তর রাশি হচ্ছে 3, উত্তর রাশি ছোট ছিল এই জন্য সেটা গুরু অনুপাত হয়েছে। কিন্তু লঘু অনুপাত কি, যেটা উত্তর রাশি যেটা সেটা যদি ছোট হয়, পূর্ব রাশি যেটা ছোট হয় আর উত্তর রাশি যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে লঘু অনুপাত। তাহলে আমরা বলতে পারি লঘু অনুপাত ও নম্বরে এখানে
গ নাম্বারের সাথে হবে। তো আমি A to Z কিন্তু তোমাদের জন্য নিচে সমাধান করে রেখেছি, হ্যাঁ? তোমরা সেগুলোও দেখতে পারবা। তো আমি তোমাদেরকে প্রথম 2-1টা অঙ্ক এখান থেকে দেখিয়ে নিই। তারপরে দেখো আমাদেরকে 2 নম্বরে বলা হয়েছে কি, আমি সরাসরি নিচে চলে যাই, কারণ দ্বিতীয়বার আমি এটা বোঝাতে গেলে পরবর্তীতে আমার সময়টা অনেক বেশি যাবে। এজন্য আমি সরাসরি সমাধানের মধ্যে চলে যাই। এই সমাধানগুলো আমি নিচে করে রেখেছি। আমি আশা করি যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবা। আর আমি তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখো। এবার দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি। তা আমরা 1 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু আমরা নিচে মাত্র উপরে মাত্র সমাধান করে এসেছি। তো এখন আমরা 2 নম্বর থেকে শুরু করব। তো দেখো 2 নম্বরের মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো। আমাদেরকে বলছে অনুপাত কী? তাহলে অনুপাত কি বলতো? অনুপাত মূলত একটা ভগ্নাংশ, কারণ আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। অনুপাত পূর্ণ সংখ্যা হয় না, তারপর হচ্ছে একটি বিজোড় সংখ্যা তাও না, একটি মৌলিক সংখ্যা তাও না। তাহলে আমরা বলতে পারি অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। কারণ তোমরা দেখেছো যে 2.2 এর মধ্যে আমি অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, সেটা আমি তোমাদেরকে বুঝিয়েছি। 2.2ও বুঝিয়েছি, 2.1 এর মধ্যেও কিন্তু এগুলো আমি বলেছিলাম। তো দেখো, তাহলে মনে করো, তো উদাহরণ স্বরূপ যদি আমি বলি, মনে করো আমি লিখলাম 1:5। তাহলে আমি কি করব? আমি প্রথমে লিখব 1, তারপর লিখব আমি 5। তো এটাকে আমি কিন্তু এটাকে কি করতে পারি? ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে ভগ্নাংশ আকারে লিখতে পারলে তাহলে বোঝা গেল কি যে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর দিকে খেয়াল করো। 3 নম্বরের মধ্যে বলা হয়েছে 2:5 এর সমতুল অনুপাত কোনটি? আচ্ছা, সমতুল মানে হচ্ছে কি? সমান। সমতুল মানে হচ্ছে সমান। দেখো একটু খেয়াল করো, এখানে আমাদেরকে বলছে 2:5 এর সমতুল অনুপাত কোনটি? তাহলে আমরা যদি কয়ের দিকে খেয়াল করি, আমাদের আছে 2:3। দেখো 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা। তাহলে এটাকে আর ছোট করা যায় না। তারপরে দেখো এখানে খ নম্বর দিকে খেয়াল করো। খ নম্বরের মধ্যে আছে 4 আর 9। যেহেতু একই সংখ্যা দ্বারা 4 এবং 9কে ভাগ করা যায় না। দেখো, 4 একটা জোড় সংখ্যা আর অনুপাত 9 একটা হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে 4কে আর 9কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটা কিন্তু তার সমতুল হতে পারে না। তারপরে দেখো গ নাম্বারের দিকে খেয়াল করো। গ নাম্বারের মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো। গ নাম্বারের মধ্যে আছে 4, তারপর হচ্ছে অনুপাত হচ্ছে 10। দেখো এইটাকে কিন্তু আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। দেখো 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে আমরা পাই কত? আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখো 2 দুগুণে 4 পাই, তাহলে আমরা পাই হচ্ছে 2। তারপর অনুপাত দেও, এবার 10কে দিয়ে আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা 5 দুগুণে 10 পাই। তাহলে আমরা এখানে 5 পাই। দেখো এখানে 2:5 আমরা পেলাম। তাহলে আমাদেরকে বলছে 2:5 এর সমতুল অনুপাত কোনটি? সমতুল মানে হচ্ছে সমান। অর্থাৎ সমান অনুপাত আমরা কিন্তু এটাকে পেয়েছি। 4:10কে আমরা যখন আমরা দেখলাম যে এটাকে আমরা যখন ছোট করলাম, মানে এই অনুপাতটাকে 4:10কে, তখনই আমরা 2:5 পেলাম। তাহলে এখানে দেখো আমাদের 3 নম্বরেও এখানে কিন্তু আছে 2:5। তাহলে বোঝা গেল এইটা এবং এইটা কিন্তু সমান। তো এর সমতুল অনুপাত কোনটা? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সমতুল অনুপাত হচ্ছে গ নাম্বার। ঠিক আছে? তাহলে আমি আশা করি তোমরা 3 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার 4 নম্বরেরটা দেখবো। 4 নম্বরেরটার মধ্যে কী রয়েছে খেয়াল করো। এখানে বলছে 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? দেখো আমরা জানি মিশ্র অনুপাত বানাতে হলে পূর্ব রাশি এবং উত্তর রাশি, মানে পূর্ব রাশি এবং পূর্ব রাশি গুণ করতে হয়, উত্তর রাশি এবং উত্তর রাশি গুণ করতে হয়। তাহলে আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে আছে 3, এখানে একটু আমি তোদেরকে লিখে দেখাই। এখানে আছে 3:4। তারপরে দেখো আছে হচ্ছে 4:5। দেখো এই যে আমরা লিখলাম, তাহলে পূর্ব রাশি কোনটা? পূর্ব রাশি হচ্ছে আমাদের 3 এবং 4 হচ্ছে পূর্ব রাশি। আর এই জায়গাতে 4 এবং 5 হচ্ছে উত্তর রাশি। তাহলে আমরা কি করব? আমরা জানি মিশ্র অনুপাত করতে গেলে আমাদেরকে পূর্ব রাশির গুণফল এবং উত্তর রাশির গুণফল আমাদের বের করতে হবে। যদি পূর্ব রাশি এবং দেখো এই জায়গাতে একটু খেয়াল করো, পূর্ব রাশিটা হচ্ছে এটা। তাহলে পূর্ব রাশি যদি এটা হয়, দেখো 3, 4-এ আমরা পাই কত? 12। কত পাই? 12। তারপর দেখো এখানে অনুপাত আমরা দিব। এবার উত্তর রাশি কোনটা? দেখো এখানে উত্তর রাশি হচ্ছে 5 এবং 4। তাহলে এই 4 এবং 5 হচ্ছে উত্তর রাশি। তাহলে এটাকে আমরা কী করবো? এটাকে আমরা গুণ করি। দেখো, তো আমরা লিখবো হচ্ছে 4 × 5 = 20। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 20। দেখো আমরা কিন্তু এই জায়গাতে পূর্ব রাশিকে গুণ করার পর পেয়েছি হচ্ছে 12, আর উত্তর রাশিকে গুণ করার পর আমরা পেয়েছি হচ্ছে 20। তাহলে এটাই হচ্ছে আমাদের 12:20। তাহলে আমাদেরকে বলছে যে 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? তাহলে এটা আমরা বলতে পারি 12:20। অর্থাৎ খ নাম্বারেরটা হচ্ছে আমাদের
মিশ্র অনুপাত। আমি তোমাদেরকে মানে 1.2 এর মধ্যে অনুপাত কোনটা লঘু অনুপাত, কোনটা গুরু অনুপাত, তারপর হচ্ছে কোনটা মিশ্র অনুপাত, হ্যাঁ, তারপর হচ্ছে কোনটা সমতুল অনুপাত, আমি কিন্তু এই নিয়ে A to Z আলোচনা করেছি। তোমরা যারা আমার পূর্বের পর্বটা দেখোনি তোমরা দেখে আসলে আমি আশা করি আজকের এই অনুপাত কিংবা কোনটা গুরু অনুপাত, কোনটা লঘু অনুপাত, কোনটা মিশ্র অনুপাত, কোনটা হচ্ছে সমতুল অনুপাত, কোনটা একক অনুপাত, এগুলো তোমরা ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, তো এবার আমি তোমাদের 4 নম্বরটা আমি দেখি সমাধান করি। 4 নম্বরের মধ্যে কি রয়েছে, তা আমি কিন্তু তোমাদেরকে এই অঙ্কগুলোর A to Z সমাধান আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু দেখো যে 4 নম্বরের অঙ্কটা আমি মাত্র করলাম, সেটার সমাধানটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবা। তবে দেখো 5 নম্বরের মধ্যে কি রয়েছে, 5 নম্বর আছে 3:20 অনুপাতটির শতকরায় প্রকাশ করলে কোনটি হবে। তো আমি কিন্তু এটা কিভাবে তোমরা অনুপাতকে শতকরায় প্রকাশ করবা বা শতকরাকে কিভাবে অনুপাতে প্রকাশ করবা সেটাও কিন্তু আমি তোমাদেরকে ইতিপূর্বে পর্বগুলোতে বলেছি। তো দেখো এখানে 3:20, তাহলে এই 3:20কে আমরা কিভাবে লিখতে পারি। তো দেখো আমি যদি একটু লিখি, 3 এখানে 3 আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে 3, তারপর হচ্ছে নিচে হচ্ছে 20। দেখো এটাকে আমরা কি করব, 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করার পরে আমরা এটাকে শতকরায় প্রকাশ করতে পারবো। যেহেতু আমাদেরকে বলছে 3:20 অনুপাতটিকে শতকরায় প্রকাশ করলে কোনটি হবে। হ্যাঁ, তো আমাদেরকে এবার আমরা তাহলে কী করবো, এটাকে হর এবং লবকে আমরা কিন্তু 100 দ্বারা গুণ করব। তাহলে দেখো আমরা হর এবং লবকে 100 দ্বারা গুণ করি, তাহলে গুণ হচ্ছে, এখানে আমরা গুণ দিব, গুণ 100। তারপর দেখো এবার হরকে আমরা গুণ করব 100, তাহলে হরকে আমরা গুণ করব 100। দেখো আমরা কিন্তু এই হরের দিকে তাকাবো না, কারণ আমরা জানি শতকরায় যখন প্রকাশ করতে হয় অবশ্যই এখানে হর 100 থাকতে হবে। এটা আমরা কিন্তু ইতিপূর্বে জেনে এসেছি যে যদি শতকরায় প্রকাশ করতে হয় তার হর অবশ্যই 100 হতে হবে। তো আমরা এই 100-র দিকে তাকাবো না, টোটালি 100 থাকবে। তো এবার আমরা কি করব, এবার আমরা এই নিচে 20 রয়েছে, 20 দ্বারা কিন্তু আমরা এই দুইটা সংখ্যাকে কাজ করব। তো দেখো এবার 20 দ্বারা যদি আমরা এই 100কে কাটি, তাহলে 5, 20, 100, আমরা কিন্তু 5 পাই। তাহলে আমরা এখানে দেখো এই জায়গাতে আমরা যদি 20কে 20 দেই, তারপরে দেখো 5, 20, 100, আমরা কত পাই, 5 পাই। এবার 5 দ্বারা তুমি আর কিন্তু কাটাকাটি যায় না। এবার 5 দ্বারা যদি আমরা 3কে গুণ করি, তাহলে 3, 5, 15, তাহলে আমরা অবশেষে পাই কত, 100-র মধ্যে 15 পাই, 100-র মধ্যে 15 পাই, কত পাই, 15। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে 15%। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে গ নম্বরে 15%। আশা করি তোমরা 5 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 6 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। একদম ইজিভাবে আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করে মানে সমাধান করে দেখাতে চেষ্টা করতেছি মূলত। তো আমি একদম ইজিভাবে তোমাদেরকে সমাধান করে দেখানোর চেষ্টা করতেছি। তো এবার দেখো 6 নম্বরের মধ্যে কি রয়েছে একটু খেয়াল করো। 6 নম্বরের অঙ্কটাও একদম সহজ। এখানে বলা হয়েছে 6 নম্বরের অঙ্কতে যে 200 সেন্টিমিটারে 1% কত। দেখো 200 সেন্টিমিটার 1%, অর্থাৎ 200-র মধ্যে 1, ব্যাপারটা বুঝতে হবে, শতকরার মধ্যে যাও। 200-র মধ্যে 1 মানে 200-র মধ্যে 1, মনে করো তুমি একটা অঙ্ক পরীক্ষা দিতে গেলে, বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা। তো মনে করো তুমি 100 মার্কের পরীক্ষা, কত মার্কের পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা, তুমি পাইলে হচ্ছে 75। তাহলে কতর মধ্যে 75 পাইছো, 100-র মধ্যে 75 পেয়েছো। মনে করো তুমি এখানে পাইলে হচ্ছে 65, তাহলে কতর মধ্যে পাইলে তুমি, 100-র মধ্যে 65 পাইলা, এরকম আর কি। তো এখানে বলছে 200 সেন্টিমিটারের 1%, তাহলে কত, 1% মানে 200-র মধ্যে 1। তাহলে আমরা এবার শতকরা এটাকে প্রকাশ করবো। বলছে 2 মিটার, আমাদের এখানে বলছে 2 মিটার, তারপরে 1 মিটার, তারপর হচ্ছে 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে সেটা কি আমরা একটু বের করে দেখি। দেখো আমি এখানে করে রেখেছি এই জায়গাতে 200-এর 100/1 মানে 100-র মধ্যে কত পার্সেন্ট, 100-র মধ্যে কিন্তু 1%। তাহলে কত, 200-এর মধ্যে, 200-এর মধ্যে 100-এর 1%, যেহেতু পার্সেন্ট বলছে, আমরা জানি পার্সেন্ট বললেই আমাদের কি হর 100 থাকতে হবে। পার্সেন্ট বললেই আমরা বুঝি কি শতকরা। এই পার্সেন্টটা যখন বলে আমাদেরকে কি, যখন পার্সেন্ট বলা হয় তখন কিন্তু আমরা পার্সেন্ট বলা হলেই আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে শতকরা। তাহলে শতকরা হলে মানে কি 100-র মধ্যে 1, তাহলে 200-এর 100-র মধ্যে 1 সেন্টিমিটার। তাহলে দেখো এবার আমরা এখানে কাটাকাটি করি, একটু খেয়াল করো। দেখো 100 একে 100, 100 দুগুণে 200। তাহলে দেখো এবার 2, আমরা এখানে 2 পেলাম, 2 আর 1-এ 2 আমরা গুণ করি, তাহলে 2 একে 2 পাই, তাহলে 2 এত কি সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি আমাদের 200 সেন্টিমিটার 1% সমান হচ্ছে 2 সেন্টিমিটার। গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 7 নম্বরে যে নৈমিত্তিক প্রশ্নটা আছে সেটা আমি তোমাদের সমাধান করে দেখাবো। দেখো 7 নম্বরের মধ্যে আমাদেরকে কি বলা হয়েছে একটু খেয়াল করো। 7 নম্বরের মধ্যে একটু খেয়াল করো, এখানে বলছে 1:5 অনুপাতের পূর্ব রাশি
এক, দেখো পূর্ব রাশি হচ্ছে এক, তো আমরা দেখতেছি পূর্ব রাশি হচ্ছে এক। তারপরে দেখো অনুপাতের উত্তর রাশি হচ্ছে 5, তাহলে আমরা দেখো উত্তর রাশি আমরা 5 পেয়েছি। দেখো এখানে পূর্ব রাশি হচ্ছে এক, আমি একটু তোমাদেরকে লিখে দেখাই, এক অনুপাত হচ্ছে 5, তাহলে এক হচ্ছে পূর্ব রাশি। তারপরে দেখো 5 হচ্ছে উত্তর রাশি, আমাদেরকে দেখো এক যে পূর্ব রাশি হচ্ছে আমাদের এক বলছে, তারপর উত্তর রাশি হচ্ছে 5 বলছে, তো আমরা দেখতেছি যে পূর্ব রাশি হচ্ছে এক, উত্তর রাশি হচ্ছে 5। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে ব্যস্ত অনুপাত, তো এখানে আসে হচ্ছে 1:5। এটাকে যদি আমরা ব্যস্ত অনুপাত করি তাহলে আমরা পাবো হচ্ছে 5 অনুপাত হচ্ছে এক। তো দেখো এখানে কিন্তু ব্যস্ত অনুপাত দিয়ে দিছে 5:1, কারণ আমরা জানি ব্যস্ত অনুপাত কোনটা হয়, যখন নাকি আমাদের পূর্ব রাশি উত্তর রাশির জায়গায় আসে আর উত্তর রাশি পূর্ব রাশির জায়গায় যায়, মানে স্থান পরিবর্তন করে, তাহলে সেটাকে আমরা ব্যস্ত রাশি মানে ব্যস্ত অনুপাত বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের উপরে দেওয়া আছে 1 অনুপাত কত 5, 1:5। 1:5কে আমরা ব্যস্ত অনুপাত করছি কিভাবে, আমরা উত্তর রাশিটাকে পূর্ব রাশিতে আনছি আর পূর্ব রাশিকে উত্তর রাশিতে নিছি। তো আমরা দেখতেছি যে এটা ব্যস্ত অনুপাত হচ্ছে 5:1। তো আমরা দেখতেছি যে ব্যস্ত অনুপাত করে আমরা দেখলাম 5:1ই হয়, তাহলে এটাও সঠিক। তাহলে আমরা বলতে পারি যে এখানে 7 নম্বরের উত্তরটা হচ্ছে গ নাম্বার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার 8 নম্বরের অঙ্কটা কি সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। 8 নম্বরের মধ্যে কী বলা হয়েছে একটু খেয়াল করে, এখানে বলছে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60%। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে 100 জনের মধ্যে বলছে, ওই যে তোমাদেরকে আমি বলছিলাম যে মনে করো তোমরা অঙ্ক পরীক্ষা দিচ্ছ 100 মার্কের, তোমরা পেয়েছো কত, মনে করো 60 মার্ক, কত পেয়েছো 60 পাইছো। তাহলে এখানে বলছে যে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর 60% হলে, তাহলে ছাত্রীর যদি 60% হয় তাহলে কত, তাহলে আমরা বুঝতে পারি যে 100 জনের মধ্যে হচ্ছে 60 জন হচ্ছে ছাত্রী। তো দেখো এখানে বলছে 1 নম্বরের দিকে খেয়াল করো, এখানে বলছে ছাত্রী সংখ্যা 60 জন, তাহলে আমরা পেয়েছি 60 জন। তাহলে 100 থেকে যদি 60 চলে যায় তাহলে কত থাকে বলো তো, 40। কত থাকে, যদি তুমি 100 থেকে 60 বিয়োগ করে দাও তাহলে কত পাবা তুমি, তাহলে তুমি কিন্তু 40 পাবা। তাহলে 40 জন কি বলো তো, ছাত্র। যেহেতু ওই একটা শ্রেণীর মধ্যে যদি 60 জন ছাত্রী থাকে তাহলে বাকি 40 জন কী হবে, ছাত্র থাকবে, এটাই স্বাভাবিক। এখানে বলছে দেখো 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর 60%, 60% মানে হচ্ছে 60 জন, আমি তোমাদেরকে বলছিলাম। তাহলে 60 জন, তাহলে এখানে 60 জন দিয়ে দিছে। তারপর দেখো ছাত্র হচ্ছে 40 জন, তাহলে আমরা দেখতেছি 100 থেকে যদি 60 চলে যায় তাহলে 40 থাকে, তাহলে এটাও সঠিক। তারপরে দেখো এখানে বলছে ছাত্র অনুপাত ছাত্রী, একটু খেয়াল করো, এই জায়গাতে একটু বোঝার ব্যাপার আছে। এখানে বলছে একটু খেয়াল করো, এখানে বলছে দেখো ছাত্র অনুপাত ছাত্রী, তা আমরা ছাত্র পেয়েছি কত 60, কত পেয়েছি ছাত্রী পেয়েছি 60। তারপরে দেখো এখানে আমরা অনুপাত দিলাম, তারপর এখানে ছাত্র পেয়েছি হচ্ছে আমরা 40। ঠিক আছে, তাহলে আমরা 40 পেয়েছি। এবার এখানে দেখো ছাত্র অনুপাত ছাত্রী, তাহলে ছাত্র অনুপাত আমরা ছাত্র পেয়েছি 40, তো এটাকে যদি আমরা লঘু অনুপাত করি তাহলে আমরা এখানে কিন্তু আমরা যদি 20 দ্বারা কাটি, তাহলে মানে 20 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা 3×20=60 পাই। এখানে আমরা পাই হচ্ছে 3×20=60। দেখো আর এই জায়গাতে আমরা পাই 20×2=40। তাহলে আমরা কিন্তু এটা পাই, কিন্তু আমাদের 3 অনুপাত কি পাই, 3:2 পাই। তা এখানেও কিন্তু দেখো 3:2 আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ছাত্রী, দেখো ছাত্র প্রথমে আছে, প্রথমে ছাত্র আছে, তাহলে ছাত্র প্রথমে এই 2 কিন্তু প্রথমে আসতো। তাহলে আমরা যদি এটার দিকে খেয়াল করি তাহলে 2 প্রথমে আসবে। তারপরে দেখো অনুপাত আমরা দিব, অনুপাত দেওয়ার পর দেখো ছাত্রী হচ্ছে আমাদের 60 জন, তাহলে এটার অনুপাত হবে 3 এখানে আসবে। তাহলে একটু উল্টা দিয়ে দিচ্ছে, যার কারণে এটা হবে না, এটা হবে না। যদি 2 আগে থাকতো আর 3 পরে থাকতো তাহলে কিন্তু এটা হতো 2 এমন থাকতো, তাহলে কিন্তু এটাও সঠিক হতো। তাহলে আমরা বলতে পারি 1 এবং 2 হচ্ছে সঠিক। তাহলে আমরা এই জন্য লিখতে পারি যে ক এর মধ্যে আছে দেখো 1 এবং 2, তাহলে ক হচ্ছে এখানে সঠিক। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 9 নম্বরে যে অঙ্কটা আছে সে অঙ্কটাই আমি সমাধান করব। দেখো যেহেতু আমাদেরকে এখানে কি করতে হয়েছে, এই 9 নম্বরে যে অঙ্কটা আছে সেটা তাহলে দেখো এবার আমি 8 নম্বরের অঙ্কটা সমাধান করেছি। আমি আশা করি তোমরা 8 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদেরকে এখানে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। এখানে বলা হয়েছে দেখো এই জায়গাতে দেখো এখানে বলা হয়েছে যে নিচের তথ্যের আলোকে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও।
তাহলে নিচে আমাদেরকে একটা তথ্য দিয়ে দিছে, ওই তথ্যর আলোকে আমাদের 9 ও 10 নং প্রশ্নের উত্তরটা দিতে হবে। তো নিচে আমাদেরকে কী তথ্য দিয়েছে একটু খেয়াল করো। নিচে আমাদেরকে বলা হচ্ছে চিত্রের প্রতিটি অংশ সমান। তো আমাদেরকে দেখো এই জায়গাতে একটা চিত্র দিয়ে দিয়েছে, একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। এখানে আমাদেরকে একটা চিত্র দিয়ে দিয়েছে এই জায়গাতে। দেখো এই চিত্রটা উপরে ভিত্তি করে, মূলত এই চিত্রটার উপর ভিত্তি করে আমাদেরকে 9 এবং 10 নং প্রশ্নের উত্তরগুলা দিতে হবে। তো আমরা একটা চিত্র দেখতেছি, সেই চিত্রের মধ্যে কিন্তু আমরা দেখতেছি 4টা ঘর। কয়টা ঘর? একটা ঘর, একটা ঘর, একটা ঘর, একটা ঘর। কিন্তু আমরা দেখতেছি এই ঘরের মধ্যে অনেকগুলা দাগ দেওয়া, ঠিক আছে? আর এই ঘরগুলোতে কোনো দাগ দেওয়া নেই। তা আমরা চিত্রটা এতটুকুই বুঝতে পারছি। তো এবার চলো দেখি আমাদেরকে নিচে 9 নম্বরে কী প্রশ্ন করছে। এই চিত্রের অনুযায়ী আমাদেরকে যে প্রশ্নগুলো করছে, আমি আশা করি ওই প্রশ্নটা আমরা চিত্রের মধ্যে পেয়ে যাব, ঠিক আছে? তো চলো আমরা দেখি আমাদেরকে 9 নম্বরে কী প্রশ্ন করেছে। তো একটু খেয়াল করো, আমরা নিচে চলে যাই, 9 নম্বর আমার অঙ্কগুলোতে আমি চলে যাই। এই জায়গাতে দেখো একদম সহজভাবে তোমরা চিন্তা করবা, তাইলে কিন্তু তোমরা অঙ্কগুলো বুঝতে পারবা। যেহেতু আমাদেরকে এই চিত্রের উপর ডিপেন্ড করে 9 এবং 10 নম্বরের যে প্রশ্ন আছে সেটার উত্তর আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা কি করব? দেখো এই জায়গাতে 9 নম্বরে খেয়াল করো। এখানে বলা হয়েছে দেখো যে চিত্রের দাগাঙ্কিত অংশ, তারপর বলছে ও সম্পূর্ণ অংশের অনুপাত কত। এবার একটু খেয়াল করতে হবে যে দাগ, যে দাগ যে এই যে দাগা হয়েছে, এই দাগার অংশ এবং সম্পূর্ণটার অংশ কত। তো দেখো এই জায়গাতে দাগছে হচ্ছে একটা ঘর। কয়টা ঘর? একটা ঘর। তো আমরা লিখবো হচ্ছে এখানে আমরা 1 লিখলাম। তারপরে দেখো এবার সম্পূর্ণ অংশের মধ্যে আমরা দেখতেছি এখানে 4টা ঘর আছে। কতটা ঘর আছে? 4টা। তাহলে আমরা লিখবো হচ্ছে অনুপাত কত? আমরা এখানে লিখবো হচ্ছে 4। তাহলে যে একটু খেয়াল করো, আমি আবার বলি। এখানে বলছে নিচে চিত্রের দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত। তাহলে চিত্রে দাগাদাগি হয়েছে হচ্ছে একটা ঘরের মধ্যে, এই ঘরটার মধ্যে হচ্ছে দাগাদাগি করছে। তাহলে এখানে দাগাঙ্কিত অংশ হচ্ছে একটা ঘর, ঠিক আছে? তারপর বলছে কি দেখো যে ও সম্পূর্ণ অংশের অনুপাত। তো সম্পূর্ণ অংশ যদি আমরা ধরি তাহলে এ একটা ঘর, এ একটা ঘর, আর উপর আর 2টা ঘর আছে, তাহলে 4টা ঘর। এজন্য আমরা লিখছি 1:4। অতএব আমাদের উত্তরটা হচ্ছে ক নাম্বারের 1:4। তারপর দেখো 10 নম্বরের মধ্যে কি বলা হয়েছে যে চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে এখানে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে, চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্র। আমরা দেখতেছি যে একটা চিত্রের মধ্যে 4টা বর্গকার আঁকা হয়েছে, মানে 4টা ঘর আঁকা হয়েছে। একটা এটা একটা বর্গকার, এটা একটা বর্গকার, মানে উপরে যে দুটো আছে সে দুটো একটা দুইটা বর্গকার। তাহলে এবার বলছে বৃহত্তম বর্গ। তাহলে বৃহত্তম বর্গ বলতে পুরোটা। অতএব 4টা ঘর আছে। কয়টা ঘর আছে? 4টা ঘর আছে। তো এই জায়গাতে বলা হয়েছে যে চিত্রের বৃহত্তম বর্গটির ক্ষেত্রফল কত। তাহলে চিত্রের বৃহত্তম বর্গটির ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গমিটার। যেহেতু আমরা দেখতেছি যেখানে 4টা ঘর রয়েছে। আশা করি তোমরা 10 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমাদের এই জায়গাতে একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকটা আমরা পড়ব। পড়ার পর আমরা 11 এবং 12 নম্বরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সমাধান করব। এখানে বলছে দেখো নিচের তথ্যর আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে কি বলছে দেখো, একটি কাজ দুইজন পুরুষ অথবা 3জন বালক সম্পূর্ণ করতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করতে পারো যে এখানে বলছে 2জন পুরুষ অথবা 3জন বালক। অতএব এখানে বলা হয়েছে যে যেই একটা কাজ, যদি মনে করো একটা কাজ, যে কোনো একটা কাজ, ওই কাজটা যদি 2জন পুরুষ যেখানে এই কাজটা সম্পন্ন করতে পারে, সেখানে ওই কাজটাই সম্পন্ন করতে 3জন বালক লাগবে। হ্যাঁ, বালক মনে করো তোমরা, বালক যারা তোমরা 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করো তোমরা হচ্ছে বালক, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো, যদি একটা কাজ যদি 2জন পুরুষে করতে পারে, ওই কাজটা করতে 3জন বালক লাগবে, ঠিক আছে? তবে বলছে এখানে বলছে দেখো 19 নম্বর 11 নম্বর আমাদেরকে প্রশ্ন কী করছে সেটা আমরা এবার একটু দেখি। এই জায়গাতে যে 9জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে। তো দেখো এই প্রশ্নগুলো আমি কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর আমি নিচে কিন্তু তোমাদেরকে সমাধান করে রেখেছি। তো এই প্রশ্নের উত্তরটাও আমি নিচে সমাধান করে রেখেছি, একটু খেয়াল করো। এই জায়গাতে তো আমাদেরকে বলছে যে 9জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে। আমরা কিন্তু উদ্দীপকে দেখেছি যে 2জন পুরুষ যে কাজটা করতে পারে ওই কাজটা করতে 3জন বালক লাগে। অর্থাৎ 3জন বালকও কাজটা করতে পারে। এজন্য আমরা লিখছি দেখো 3জন বালক 2জন পুরুষ, তাই না? আমরা উপরে তাই দেখেছি না? এজন্য আমরা লিখছি যে 3জন বালক সমান হচ্ছে 2জন পুরুষ। অর্থাৎ 3জন বালকে যে কাজটা করবে সেই কাজটা 2জন পুরুষে করতে পারে। তাইলে একজন বালক যদি হয়, আমরা একটু খেয়াল করবা, 3জন বালক সমান হচ্ছে 2জন পুরুষ। তাহলে একজন বালক সমান হচ্ছে 2/3জন পুরুষ।
ঠিক আছে, যেহেতু 9 জন বালকের কথা বলছে এজন্য আমরা লিখতে পারি 9 জন বালক হচ্ছে, তাহলে 2/3 গুণ হচ্ছে 9। তাহলে এবার আমরা 2 গুণ করি, তাহলে এবার দেখো এবার কাটাকাটি করতে পারি। কাটাকাটিটা কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। তোমরা পেয়েছি হচ্ছে নিচে 3 আর উপরে পেয়েছি হচ্ছে 2 গুণ হচ্ছে 9। তাহলে এবার দেখো আমরা 3 একে 3 কাটতে পারি, 3 তিরিকা 9 কাটতে পারি। তাহলে দেখো আমরা এখানে 3 হবে, সরি 3 তিরিকা 9, তাহলে 9 যেহেতু আমরা কাটছি তাহলে এখানে 3। এবার দেখো আমরা এই জায়গাতে যেহেতু আর কোনো কাটাকাটি যায় না তাহলে আমরা 3 আর 2 গুণ করতে পারি, 3 দুগুণে 6, তাহলে 6 জন পুরুষ। তাহলে আমাদের এখানে বলা হয়েছে কি 9 জন বালক কতজন পুরুষ সমান পুরুষের সমান কাজ করতে পারবে। অতএব 3 জন বালক 6 জন পুরুষের সমান কাজ করতে পারবে। অতএব খ নাম্বারটা হচ্ছে সঠিক। এক কথায় 6 জন পুরুষ যে কাজটা করতে পারবে ওই কাজটা করতে 9 জন বালকের প্রয়োজন হবে। অথবা তোমরা যদি এভাবে বলো যে 9 জন বালক যে কাজটা করতে পারে ওই কাজটা 6 জন পুরুষে করতে পারবে। আশা করি তোমরা এই অঙ্কটা যে 11 নম্বরে যে অঙ্কটা আমি সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের যে 12 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো আমরা কিন্তু উপরে দেখেছি যে উদ্দীপকটা পড়েছি সেই উদ্দীপকের আলোকেই মূলত 12 নম্বর অঙ্কটা আমাদেরকে দেওয়া হয়েছে। একটু খেয়াল করো। 12 নম্বরে বলছে যে যদি কাজটি 3 জন বালক সম্পূর্ণ করত তাহলে প্রত্যেক বালকের কত টাকা পেত। তাহলে প্রত্যেক বালক কত টাকা করে পেত। এখানে বলছে যদি ওই কাজটা যে কাজটা আমরা উপরে দেখেছিলাম ওই কাজটা যদি 3 জন বালক সম্পূর্ণ করত তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত। তাহলে এটা কিন্তু আমরা এই জায়গাতে দেখতেছি উপরে দেখছি যে 2 জন বালকে যে কাজটা করতে পারে সে কাজটা 2 জন পুরুষও যে কাজটা করতে পারে সে কাজটা করতে হচ্ছে 3 জন বালক লাগে, তাই না? তো তাদের এই কাজটার মজুরি কিন্তু উপরে দেওয়া ছিল 900 টাকা। কত টাকা? 900 টাকা। তাহলে এই জন্য আমরা এখানে লিখছি দেখো 3 জন বালক পায় হচ্ছে 900 টাকা। তাহলে একজন বালক কত পাবে? তাহলে 3 জন বালক যদি 900 টাকা পায়, মনে করো 3 জনে 900 টাকা পায়, তো 900কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলেই কিন্তু তুমি উত্তরটা পেয়ে যাবা। যে 3 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে কিন্তু তুমি উত্তরটা পেয়ে যাবা। তাহলে দেখো এবার 3 তিরিকা কত? 9। তাহলে আমরা পেলাম হচ্ছে 3। দেখো এই জায়গাতে দুইটা শূন্য আছে, সেই শূন্য দুইটাকে আমি সামনে বসাই দিলাম, এটাকে কেটে দিলাম। তাহলে একজন বালক কত পায়? একজন বালক পায় হচ্ছে 300 টাকা। এই জন্য বলছে যে যদি কাজটি 3 জন বালক সম্পূর্ণ করতো তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত। তাহলে প্রত্যেক বালক কিন্তু 300 টাকা পেত। অতএব 12-র ঘ নাম্বারের যে অ্যান্সারটা সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 13 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। দেখো 13 নম্বরে আমাদেরকে কী বলা হয়েছে একটু খেয়াল করো। এখানে বলছে ইউসুফ পরীক্ষায় 70% নাম্বার পায়। ইউসুফ পরীক্ষায় 70% নাম্বার পায়। পরীক্ষার মোট নম্বর হচ্ছে 700। দেখো এরকম একটা অঙ্ক কিন্তু আমরা উপরে করে এসেছিলাম যে ইউসুফ 70% নাম্বার পেয়েছে। কত পার্সেন্ট? 70%। ইউসুফ নাম্বার পেয়েছে হচ্ছে 70%। আচ্ছা, তার পরীক্ষার মোট নম্বর হচ্ছে 700। তাহলে কত? 700। 700 এর মধ্যে 70% নাম্বার কিন্তু ইউসুফ পেয়েছে। অতএব 170 মানে 700-র মধ্যে যেহেতু পার্সেন্ট আমাদের আসবে, যেহেতু এখানে পার্সেন্ট দিয়ে দিয়েছে 70%, তাহলে অবশ্যই এটা শতকরায় প্রকাশ হবে। তো এবার নাম্বার কত? সর্বমোট নাম্বার হচ্ছে 700। তাহলে বলছে ইউসুফের প্রাপ্ত নম্বর কত, মানে ইউসুফে কত নাম্বার পেলো। এখানে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। 700, এখানে 700-র মধ্যে পরীক্ষার মোট নাম্বার হচ্ছে 700, কিন্তু ইউসুফ 70% পেয়েছে। তাহলে সে কত পেয়েছে? দেখো তাহলে 100-র মধ্যে সে 70 পেয়েছে। একটু খেয়াল করতে হবে, আমি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 100-র মধ্যে কিন্তু সে কত পেয়েছে? 70%। অথবা 100-র মধ্যে সে 70 পেয়েছে। তাহলে পরীক্ষার নাম্বার হচ্ছে কত? 700। তাহলে এবার 700 যেহেতু পরীক্ষার নাম্বার, খেয়াল করবা 100-র মধ্যে কত পেয়েছে? 70। তাহলে 100 700 হইতে তোমার কত হয়? 7 100 700। এবার তুমি এই 70কে যদি 7 দ্বারা গুণ করো, এটা সহজভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। 70কে যদি তুমি 7 দ্বারা গুণ করো তাহলে কত হয়? 7 7 49। দেখো 7 7 কত? 49। তো আমি লিখে দেখো 4 10 9 49। সামনে একটা শূন্য আছে, এই শূন্যটা আমরা এই যে শূন্যটা আমরা দিয়ে দিব। তাহলে 470। এবার এটা কিন্তু আমি তোমাদেরকে সহজভাবে বুঝাইলাম। তো এবার দেখো আমি এখানে করে দিয়ে দিয়েছি। এখানে একটু খেয়াল করো এই জায়গাতে যে 700 এর 70%। তো 100-র মধ্যে সে কত পাইছিল? 70। 100-র মধ্যে কত পেয়েছে? 70। তাহলে এবার 70 যদি জায়গায় কাটাকাটি করো, 100-কে 100, 7 100 700। তাহলে আমরা এখানে 7 পাই। এবার 7 দ্বারা দিয়ে আমরা 70কে গুণ করে দেই। 7 দ্বারা আমরা 70কে গুণ করলে কিন্তু আমরা পাই হচ্ছে
490, যেটা আমি তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি। তাহলে আমরা বলতে পারি আমাদের উত্তরটা হচ্ছে খ নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, অতএব সে 70% নাম্বার 2 পায়। তাহলে 700 মোট 700 নাম্বার পরীক্ষার মধ্যে সে 490 নাম্বার পেয়েছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 14 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। দেখো 14 নম্বরের মধ্যে কি বলা হয়েছে যে 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? কারণ আমরা জানি কিন্তু যে 1 কেজি চালের দাম যদি জানা যায় তাহলে কিন্তু তোমরা যত কেজি চাউলেই হোক না কেন, যত কেজি চাউলের দাম জানতেই চাক না কেন, আমরা কিন্তু সেটা বের করতে পারি। তো এখানে দেখো 14 নম্বরের মধ্যে ওখানে বলা হয়েছে 8 কেজি চালের দাম এত টাকা। তাহলে 8 কেজি চালের দাম যদি এত টাকা হয় তাহলে আমরা জানি না কিন্তু 1 কেজি চালের দাম কত, এটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু 1 কেজি চালের দাম বের করতে হবে। তাহলে 8 কেজি চালের দাম যদি কত টাকা হয়, 8 কেজি চালের দাম যদি তোমার কত হয়, তোমার 168 টাকা হয়। দেখো আমি অঙ্কটা নিচে তোমাদের জন্য করে রেখেছি, আমি এই জন্য নতুন করে আর করবো না, একটু খেয়াল করো। এখানে আমি করে রেখেছি তোমাদের জন্য অঙ্কটা। দেখো তাহলে 8 কেজি চালের দাম হচ্ছে 168 টাকা। তো 168 টাকা যদি হয় তাহলে আমাদের প্রথমত হচ্ছে 1 কেজি চালের দাম বের করতে হবে। কারণ 1 কেজি চালের দাম যদি আমরা জানি তাহলে আমাদেরকে 5 কেজি না 10 কেজি বা যত কেজি আমাদেরকে বের করতে বলুক না কেন, যত কেজির দামে আমাদেরকে বের করতে বলুক না কেন, আমরা কিন্তু সেটা বের করতে পারবো যদি আমরা 1 কেজি চালের দাম জানতে পারি। মনে করো যদি এরকম হয় যে 1 কেজি চালের দাম হচ্ছে 40 টাকা, তাহলে 5 কেজি চালের দাম কত? তাহলে আমরা 5 কেজি চালের দাম 4 5 20, তাহলে 200 টাকা। এরকমভাবে কিন্তু আমরা বের করতে পারি। অতএব 1 কেজি চালের দাম যখন আমরা জানতে পারবো তখন কিন্তু আমরা 5 কেজি, 10 কেজি, 50 কেজি, 100 কেজি সেগুলো আমরা বের করতে পারবো। তাহলে এই জায়গাতে বলছে যে 8 কেজি চালের দাম হচ্ছে 168 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এই যে 168 আছে এটাকে যদি আমরা কি করি 8 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 1 কেজি চালের দাম পাবো। তো এই জন্য লিখছি দেখো 1 কেজি চালের দাম 168, 8 কেজি চালের দাম হচ্ছে 168 টাকা। অর্থাৎ 1 কেজি চালের দাম থেকে আমরা 8 দ্বারা 168কে ভাগ করেছি। এবার যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 কেজি চালের দাম। তো আমাদেরকে বলছে 5 কেজি চালের দাম বের করতে। তো মনে করো আমরা 1 কেজি চালের দাম কিন্তু এটা পেয়েছি। কোনটা? এটা পেয়েছি। তো আমি একটু তোমাদেরকে এই ভাগটা এখানে করে দেখাই, যদিও আমি এখানে একবারে করে ফেলেছি। তো নিচে আমি 8 দিলাম আর উপরে আমি দিলাম হচ্ছে 168। একটু খেয়াল করো 168 দিলাম। এবার দেখো আমি দুই এখানে কাটাকাটি করে ছোটো করে এখানে আসে হচ্ছে আমাদের 6, তাহলে তাই না? তাহলে আমরা এবার দুই দেখো 8 একে 8 যদি আমরা কাটি, 8 দুগুণে 16, আমরা কিন্তু এখানে 2 পেলাম 16কে কেটে। সামনে একটা 8 আছে, এবার 8কে আবার 8 কাটো, তাহলে আমরা কিন্তু 21 পাই। দেখো এই জায়গাতে একটু খেয়াল করো, তাহলে আমরা 8 দ্বারা কিন্তু কাটলাম, অর্থাৎ 8 21 168। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারি কি যে 1 কেজি চালের দাম হচ্ছে 21 টাকা। যদিও আমরা এটা এখানে সরাসরি বের করে ফেলেছি এই জায়গাতে, কিন্তু এখানে আমি 1 কেজি চালের দামটা বের করে দেখালাম। এবার আমাদেরকে যদি বলা হয় 1 কেজি চালের দাম যেহেতু আমরা 21 টাকা বের করছি, তাহলে এবার 5 কেজি চালের দাম কত বলো তো? তাহলে 5 21 কত? আমরা জানি 5 20 100 আর অতএব 105 টাকা। অতএব আমরা উত্তরটা পাবো হচ্ছে মূলত 105 টাকা। ঠিক আছে, অতএব এই জায়গাতে দেখো যে 8 কেজি চালের দাম হচ্ছে 168 টাকা। অতএব 1 কেজি চালের দাম হচ্ছে, আমরা কি করছি এই জায়গাতে 8 দ্বারা 168কে ভাগ করেছি। অতএব 5 কেজি চালের দাম, এখানে 5 আমরা গুণ করে দিয়েছি একবারে। অতএব আমরা দেখো 168কে আমরা কাটাকাটি করে আমরা এখানে পেয়েছি হচ্ছে 21 দ্বারা আমরা 5কে 2 গুণ করে দিই, তাহলে আমরা কিন্তু 105 পাই। ঠিক আছে, আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে উত্তরটা হবে 105। অর্থাৎ খ নম্বরটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 15 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো দেখো ইতিপূর্বে আমি তোমাদেরকে যে অঙ্কগুলো এইমাত্র সমাধান করে দেখালাম এগুলো কিন্তু নৈবেত্তিক প্রশ্ন 1 থেকে 14 পর্যন্ত। তো এখন যে আমরা আসবো সেটা হচ্ছে আমাদের 15 নম্বর থেকে অঙ্ক মূলত শুরু। দেখো 15 নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দেখো 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? দেখো এইমাত্র কিন্তু আমি অঙ্কটা করে এরকম একটা অঙ্ক করে এসেছি এইমাত্র 14 নম্বরের অঙ্কটা। তো আমি তোমাদেরকে বলছিলাম যে প্রথমে যেহেতু 7 কেজি চালের দাম 280 টাকা, তাহলে আমাদের প্রথমে 1 কেজি চালের দাম বের করতে হবে। তাহলে আমরা কিন্তু 7 দ্বারা আমরা 280কে ভাগ করলে আমাদের 1 কেজি চালের দাম বের হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে এখানে কিছু নিয়ম এখানে লিখে দিয়েছি, তোমরা এই নিয়মগুলো খেয়াল করবা। দেখো আমি লিখছি ধাপ 1, এখানে 1 কেজি চালের দাম প্রথমে বের করতে হবে, যেটা আমি তোমাদেরকে মুখে মাত্র বললাম। তারপর দেখো 2 নম্বর হচ্ছে 15 কেজি চালের দাম বের করতে হবে। অতএব প্রথমে 1 কেজি চালের দাম বের করতে হবে, তারপরে 15 কেজি চালের দাম বের করতে হবে। তাহলে দেখো এই জায়গাতে আমি লিখছি কি যে 7 কেজি চালের দাম হচ্ছে 280 টাকা।
অতএব 1 কেজি চালের দাম আমরা ভাগ করতে হবে। তো 7 দ্বারা আমরা কী করব, 280-কে ভাগ করে দেব। তাহলে 7 দ্বারা দিয়ে আমরা 280-কে ভাগ করে দেই, তাহলে আমরা কিন্তু একবারে নিচে করে রেখেছি। তো এটা দেখো একটু খেয়াল করো, এখানে আমরা যে এটা এই জায়গাতে যেহেতু আমাদেরকে 15 কেজি চালের দাম বের করতে বলছে, এজন্য আমরা লিখছি যে 7 কেজি চালের দাম হচ্ছে 280 টাকা। অথবা 1 কেজি চালের দাম হচ্ছে, আমরা এটাকে ভাগ করছি, দেখো 280/7 হ্যাঁ টাকা। অতএব 15 কেজি চালের দাম, আমরা যেহেতু ঐকিক নিয়মে আমরা অঙ্কটা করে ফেলেছি, তো দেখো এই জায়গাতে আমরা লিখছি অতএব 15 কেজি চালের দাম হচ্ছে 280, তার সাথে আমরা কী করছি, গুণ 15 দিয়ে দিছি। তাহলে দেখো এবার আমাদের কি হলো, এবার আমরা এই জায়গাতে কাটাকাটি করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো আমরা যদি 7 দ্বারা 280-কে কাটি, তাহলে 7-কে 7 দেখো, তারপরে দেখো 7 40 280, কীভাবে দেখো, এটা যদি তোমরা ছোটো করে কাটো তাহলে দেখো 4 7 28, তো আমরা পাইলাম হচ্ছে 4। দেখো সামনে একটা শূন্য আছে, শূন্যকে কেটে দিয়া এখানে বসাই দেবো, তাহলে কিন্তু আমরা 40 পেয়ে গেলাম। তাহলে এবার দেখো এই 40-কে দিয়ে আমরা 15 দ্বারা গুণ করে দিই, যেহেতু আর কাটাকাটি যায় না, তাহলে আমরা যেটা পাবো, আমরা পাবো হচ্ছে 40-কে 15 দ্বারা গুণ করলে আমরা দেখো একটু খেয়াল করো, এই জায়গাতেও আমরা সহজে গুণটা করতে পারি। এখানে 15 আছে, তাহলে 4 15 কত, 60, তাহলে 4 15 60, আমরা রাখলাম 60। আর দেখো 40-এর সাথে একটা শূন্য আছে, এই শূন্যটা আমরা এখানে লাগাই দিব, তাহলে আমরা এখানে কিন্তু 600 টাকা পাই। তাহলে আমরা বুঝতে পারছি কি যে এখানে 5 কেজি চালের দাম হচ্ছে 600 টাকা। আশা করি তোমরা 15 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 16 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো দেখো 16 নম্বরের মধ্যে কি রয়েছে, একদম সহজ। এখানে বলা হয়েছে যে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। অর্থাৎ একটা ছাত্রাবাসের মধ্যে 50 জন ব্যক্তি যদি থাকে, তাহলে তাদের খাদ্য মজুদ আছে 15 দিনের। অর্থাৎ যে ছাত্রাবাসটা আছে, ওই ছাত্রাবাসের মধ্যে যে পরিমাণ খাবার আছে, ওই খাবারটা 50 জনের 15 দিন যাবে। বলছে ওই পরিমাণ খাদ্য 25 জনের কত দিন চলবে। অর্থাৎ ব্যাপারটা বুঝতে পারছো কিনা তোমরা, খুব সহজ কিন্তু ব্যাপারটা। এখানে বলছে যে একটা ছাত্রাবাসের মধ্যে যে খাবার আছে, ওই খাবারটা মানে 15 কেজি যে খাবারটা আছে আর কি, ওই খাবারটা 50 জন ব্যক্তির 15 দিন যাবে। বলছে ওই পরিমাণ খাদ্য, মানে ওই যে 15 দিন যাবে, 50 জন ব্যক্তির যে 15 দিন ওই যে খাবারটা যাবে, ওই খাবারটা 25 জনের কত দিন যাবে, এটা আমাদেরকে মূলত বের করতে হবে। তো এই জন্য আমি লিখছি দেখো এখানে যে ছাত্রাবাসে 50 জনের খাদ্য মজুদ আছে 15 দিনের। আমরা যেটা উপরে এইমাত্র দেখে আসলাম যে ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাবার মজুদ আছে, সেটাই আমরা এখানে লিখছি যে ছাত্রাবাসে 50 জনের খাদ্য মজুদ আছে 15 দিনের। অতএব একজনের খাদ্য মজুদ আছে, তাহলে 50 গুণ 15, ঠিক আছে। এইবার দেখো অতএব 25 জন, যেহেতু 25 জনের কথা বলছে, অতএব 25 জনের খাদ্য মজুদ আছে হচ্ছে 50 গুণ 15 বাই হচ্ছে 25। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 25-একে 25, 25 দুগুণে 50, আমরা উপরে কিন্তু 2 পাই। একটু আমি তোমাদের কাটাকাটিটা বুঝিয়ে দিই। দেখো এখানে আমাদের আছে কি, এখানে নিচে হচ্ছে আমাদের 25 আর উপর হচ্ছে আমাদের 50 গুণ হচ্ছে 15, ঠিক আছে। আমরা যদি কাটি তাহলে 25-একে 25, 25 দুগুণে 50। এবার দেখো আমরা এবার এটাকে এই যে 15 আছে, এই 15-এর সাথে আমরা 2 কী করবো, গুণ করবো, যেহেতু আর কাটাকাটি যায় না। তাহলে 15 দুগুণে 30, তাহলে বোঝা গেল কি যে 30 দিন। এখানে লিখে দিয়েছি যে 30 দিনের, তাহলে বোঝা গেল এখানে আমরা 30 দিন, আমরা এটা 25 জনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটা 30 দিনে ব্যবহার করতে পারি। এটা সহজ হিসাব। 50 জনের খাবার দিয়ে 15 দিন যায়, তবে 50-এর অর্ধেক কত, 25। তাহলে 15 দিয়ে আমরা ওই 25-কে কী করি, মানে 25-কে গুণ করি, তোমার 15-কে দিয়ে আমরা ওই 2 দ্বারা যেহেতু ভাগ করলে 50-কে ভাগ করলে আমরা 2 পাই, হ্যাঁ। 25 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এখানে কিন্তু 2 পাই। 2 দ্বারা যদি তুমি 15-কে গুণ করে দাও, তাহলে কিন্তু 15 দুগুণে 30 এখানে হয়ে যায়, ঠিক আছে। আশা করি তোমরা 16 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 17 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো দেখো 17 নম্বরের মধ্যে কি রয়েছে একটু খেয়াল করো। একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো 17 নম্বরের মধ্যে কি রয়েছে একটু খেয়াল করো। এখানে বলছে একজন দোকানদার 9,000 টাকার মূলধন। তাহলে দেখো 17 নম্বরের অঙ্কটা কী রয়েছে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে 17 নম্বরের অঙ্কটার মধ্যে যে একজন দোকানদার 9,000 টাকার মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। অতএব একজন দোকানদার 9,000 টাকার মূলধন মূলত একটা দোকানের মধ্যে রাখছে, মানে 9,000 টাকার চালান আছে আর কি তার, আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি যে চালান। তো এখানে বলছে যে একজন দোকানদার 9,000 টাকার মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে, তাকে
প্রতিদিন ৬০০ টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে এখানে একটা একদম সহজ অঙ্কটা। এখানে বলছে একজন দোকানদার ৯,০০০ টাকা বিনিয়োগ করে, মানে ৯,০০০ টাকা তার মূলধন। একটা ব্যবসা করতে তো মূলধন লাগে, তাই না? তো একজন দোকানদার সে ৯,০০০ টাকা নিয়ে মূলত ব্যবসাটায় নামছে। এই ৯,০০০ টাকায় সে প্রতিদিন লাভ হয়ে হচ্ছে তার ৪৫০ টাকা। তাহলে এখানে বলছে যে তাকে প্রতিদিন ৬০০ টাকা, যদি ৬০০ টাকা লাভ করতে হয়, যদি প্রতিদিন সে ৬০০ টাকা লাভ করতে চায়, তাহলে তার মূলধন কত হতে হবে, মানে তার বিনিয়োগগত মূলধনটা কত হতে হবে, সেটাই আমাদেরকে এখানে মানে বের করতে বলা হয়েছে। তো এই জন্য আমরা লিখছি, দেখো ৪৫০ টাকায় লাভ করে ৯,০০০ টাকা বিনিয়োগ করে, হ্যাঁ। অতএব ১ টাকা লাভ করবে কত? ৪৫০ বাই ৯,০০০ বাই ৪৫০। এবার আমাদের যেহেতু ৬০০ টাকা আমাদের লাভ করতে হবে, এই জন্য আমরা লিখছি ৬০০ টাকা লাভ করবে হচ্ছে, তাহলে আমাদের এই যে উপরে যে লেখাটা আছে যে ৯,০০০ বাই ৪৫০, সেটা আমরা লিখলাম, গুণ হচ্ছে ৯,০০০-এর সাথে আমরা ৬০ গুণ করলাম। একটু আমি তোমাদেরকে কাটাকাটিটা বুঝাই। এই জায়গাতে খেয়াল করো, আমাদের নিচে হচ্ছে কত, তোমার ৪৫০, ৪৫০, আর উপরে আছে আমাদের ৯,০০০ গুণ হচ্ছে আমাদের ৬০০, যেহেতু আমাদের ৬০০ টাকা লাভ করতে হবে। তো এবার আমি এটাকে কাটাকাটি করব। দেখো একদম সহজভাবে আমি কাটাকাটিটা করে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে দুইটা শূন্য, একটা শূন্য আমরা কেটে দিই, এখানে একটা শূন্য কেটে দিই, তাহলে এখানে কিন্তু আমরা ৪৫, এখানে কিন্তু আমরা ৬০ পেয়েছি। উপরে পেয়েছি ৬০ আর নিচে পেয়েছি ৪৫। এবার দেখো আমরা যদি ৫ দ্বারা কাটি, ৫ ১২ ৬০, আমরা পাই হচ্ছে ১২। তারপরে দেখো এখানে ৪৫, ৫ নং ৪৫, আমরা পাই হচ্ছে ৯। ঠিক আছে? তারপর দেখো এবার আমরা কাটাকাটি করতে পারি কিভাবে? এবার দেখো এখানে ৯ আছে, এখানে কিন্তু ৯ আছে। এবার ৯ একে ৯ কাটো, এখানেও ৯ একে 9 কাটো। দেখো এখানে সামনে ৩টা শূন্য আছে, ৩টা শূন্য সামনে দিয়ে দাও। তাইলে কিন্তু আমাদের এগুলা কেটে দিতে পারি আমরা। তাহলে এবার দেখতেছি আমরা এখানে হচ্ছে ১,০০০। কত? তাহলে মানে তার যেই টাকাটা আছে, যে টাকাটা আমরা পেয়েছি, এই জায়গাতে হচ্ছে ১,০০০ টাকা। এই যে ১,০০০, এখানে কিন্তু আর কাটাকাটি যায় না। এবার এই ১,০০০-এর সাথে আমাদের যে উপরে ১২ পেয়েছি, এই ১২-র সাথে যদি আমরা গুণ করে দেই, তাহলে ১,০০০ দিয়ে আমরা ১২ দ্বারা যদি আমরা, মানে ১,০০০-কে যদি আমরা কী করি, ১২ দ্বারা গুণ করি, তাহলে আমরা জানি হচ্ছে ১২,০০০ টাকা হয়। তাহলে আমরা কিন্তু এখানে ১২,০০০ টাকা পেয়ে গেলাম। তাহলে বোঝা গেল, যদি সে প্রতিদিন ৬০০ টাকা লাভ করতে হয়, তাহলে তাকে অবশ্যই ১২,০০০ টাকা ইনভেস্ট করতে হবে। কত টাকা? ১২,০০০ টাকা তাকে ইনভেস্ট করতে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে তাহলে আমরা কি বুঝলাম, এখানে হচ্ছে তাকে যদি সে প্রতিদিন কি করতে হয়, ৬০০ টাকা মানে লাভ করতে চায়, তাহলে কিন্তু তাকে ১২,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। আশা করি তোমরা ১৭ নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের ১৮ নম্বরের যে অঙ্কটা আছে, সে অঙ্কটা আমি সমাধান করব। তো চলো দেখি ১৮ নম্বরের অঙ্কটার মধ্যে কী রয়েছে, একটু খেয়াল করো। আমি একদম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতেছ। দেখো ১৮ নম্বর অঙ্কের মধ্যে কী রয়েছে, এখানে বলছে যে ১২০ কেজি চালে ১০ জন লোকের ২৭ দিন চলে। তাহলে এখানে বুঝতে হবে যে ১২০ কেজি চাল হচ্ছে ১২০ কেজি, ওই ১২০ কেজি চালে হচ্ছে ১০ জন ব্যক্তির ২৭ দিন চলে। এবার বলছে ১০ জন লোকের ৪৫ দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন। তাহলে আমরা কী বুঝলাম, যে ১২০ কেজি চাল হচ্ছে ১০ জন লোক যদি ১২০ কেজি চাল খায়, তাহলে তাদের ২৭ দিন যায়। তাহলে বলছে ১০ জন লোকের ৪৫ দিনে কত কেজি চাউল লাগবে। তো ১২০ কেজি যদি ১০ জন লোকের ২৭ দিন যায়, তাহলে এখানে ১০ জন লোকের ৪৫ দিনে কত কেজি চাউল লাগতে পারে। এখানের জন্য আমরা লিখছি, দেখো ১০ জন লোকের ২৭ দিন চলে ১২০ কেজি চাউল। অতএব ১০ জন লোকের একদিনে চলে হচ্ছে ১২০ বাই ২৭ কেজি চাউল। অতএব যেহেতু আমাদেরকে এখানে ১০ জনের ৪৫ দিনটা বের করতে বলছে, এজন্য আমরা লিখছি ১০ জন লোকের ৪৫ দিন চলবে কত, তোমার এই যে আমরা লিখছি, যে এই জায়গাতে একটু খেয়াল করো, আমরা লিখছি যে ১২০ বাই ২৭, তার সাথে আমরা ১২০-এর সাথে ৪৫ গুণ করব। কেন? যেহেতু ৪৫ দিনে কত কেজি চাউল লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা তাই করেছি। আমি একটু কাটাকাটি তোমাদেরকে এখানে বুঝাই। নিচে হচ্ছে আমাদের ২৭, আর উপরে হচ্ছে আমাদের ১২০ গুণ হচ্ছে ৪৫। তো আমরা লিখলাম ৪৫। এবার দেখো আমরা যদি ৩ দ্বারা কাটি, তাহলে ৩ নং আমরা যদি এখানে
3 দ্বারা না 5 9 দ্বারা দিয়ে কাটি, তাহলে 3 নং 27 পাই, আমরা এখানে পাই হচ্ছে 3। এবার দেখো এই জায়গায় আমরা 9 দ্বারা 2 আমরা কাটি, তাহলে 5 নং 45 আমরা 5 পাই। এবার দেখো আমরা এখানে কিন্তু আর কাটাকাটি করা এদিক দিয়ে যাচ্ছে না, এবার এদিক দিয়ে দেখবো 120-এর কাটাকাটি যায় কিনা এই 3 দ্বারা। তো 103, এবার 3 ওকে 3 দাও, 3 ওকে 3, এবার 3 4-এ কত 12, আমরা এখানে 4 পাই, সামনে একটা শূন্য আছে এটাকে এখানে কেটে দিয়ে এখানে লাগাই দাও, তাহলে 40 হয়। এবার দেখো এই 40 যেহেতু আর কোনো কাটাকাটি যায় না, তাহলে এবারে 40-কে আমরা 5 দ্বারা গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো এবার 4 5 কত 20, আমরা পেলাম কত 20। তারপর দেখো এখানে একটা শূন্য আছে 40-এর সাথে, এই শূন্যটা সামনে লাগাই দাও, তাহলে 200। তাহলে 200 কেজি চাউল লাগবে হচ্ছে 45 দিন, 10 জন ব্যক্তি 45 দিন খাবার খায়, তাহলে তাদের 200 কেজি চাউল লাগবে। আশা করি তোমরা 18 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 19 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। দেখো 19 নম্বর অঙ্কটার মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো, শুধুমাত্র একদম সহজ সহজ অঙ্ক, ছোট ছোট অঙ্ক। দেখো এখানে বলছে 2 কুইন্টাল চাল 15 জন ছাত্রের 30 দিন চলবে। এখানে বলছে 2 কুইন্টাল চাল 30 জন ছাত্রের, মানে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কত দিন চলবে। তাহলে আমরা বুঝলাম যে 2 কুইন্টাল চাল 15 জন ছাত্রের যাই হচ্ছে 30 দিন। তো বলছে ওই পরিমাণ চাল, মানে ওই যে তোমার কি 2 কুইন্টাল চাল, মানে ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কত দিন যাবে। যেহেতু 2 কুইন্টাল চাল যে 15 দিন ছাত্রের 30 দিন যায়, 15 জন ছাত্রের 30 দিন যায়, তাহলে 20 জন ছাত্রের কত দিন যাবে, আমাদেরকে এটাই বের করতে বলছে। এই জন্য আমরা লিখছি দেখো 2 কুইন্টাল চাল 15 জন ছাত্রের চলে হচ্ছে 30 দিন। এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই ক্যাটাগরির। অতএব 2 কুইন্টাল চাল একজন ছাত্রের চলবে হচ্ছে 30 গুণ হচ্ছে 15। অতএব 2 কুইন্টাল চাল 20 জন ছাত্রের চলবে হচ্ছে 30 গুণ 15 বাই হচ্ছে 20। তাহলে এবার কাটাকাটি তোমাদেরকে আমি বুঝাই, একটু খেয়াল করো। উপরে হচ্ছে আমাদের 30 গুণ হচ্ছে 15, আর নিচে হচ্ছে আমাদের 20। এবার এটাকে আমরা কাটাকাটি করতে পারি। দেখো 2 আমরা 10 দ্বারা কাটি, 10 দুগুণে 20, তারপরে 3 10-কে 30। দেখো আবার কাটাকাটি আমরা করতে পারি, এখানে কিন্তু আর কাটাকাটি যায় না। কেন? এখানে 2 আছে, আর এখানে দেখো 3 এবং 15 আছে। যেহেতু 2 একটা জোড় সংখ্যা, তাহলে এই আর উপরে দেখো 3ও বেজোড় সংখ্যা, 15 বেজোড় সংখ্যা। যেহেতু জোড় সংখ্যা বেজোড় সংখ্যা দ্বারা কাটা যাবে না, তাহলে এবার দেখো এই জায়গাতে আমরা কি করব, 3 15 45 আমরা গুণ করে দিব, গুণ করলে আমরা পাই হচ্ছে উপরে 45 আর নিচে পাই হচ্ছে আমরা 2। এবার এই 2 দ্বারা 2 আমরা 45-কে ভাগ করি, তাহলে অবশেষে আমরা ভাগফলটা পাবো হচ্ছে 22 সমস্ত 1/2, মানে 2/1 এত। অতএব বোঝা গেল কি 22.5 দিন। অতএব 22 দিন, আর যেহেতু এখানে হাফ আছে তাহলে 22.5 দিন। অতএব আমরা বলতে পারি কি যে এই 2 কুইন্টাল চাল যদি 20 জন ছাত্র খায়, তাহলে তাদের যাবে হচ্ছে 22 সমস্ত 2/1 দিন। আশা করি তোমরা 19 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবারে আমি তোমাদের 20 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো দেখো 20 নম্বর অঙ্কটার মধ্যে কী রয়েছে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে, একদম সহজভাবে একই অঙ্ক, যে অঙ্কগুলো আমি তোমাদেরকে 15 থেকে শুরু করে 19 পর্যন্ত করিয়েছি, এই অঙ্কগুলো একই অঙ্ক। 20 নম্বরের অঙ্কটাও কিন্তু একই। একটু খেয়াল করো 20 নম্বর অঙ্কটার মধ্যে কী রয়েছে। এখানে বলছে 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন। তাহলে এখানে বলছে যে একটা ছাত্রাবাসের মধ্যে 25 জন ছাত্র বাস করে, ওই 25 জন ছাত্রের প্রতি সপ্তাহে পানির প্রয়োজন হয় হচ্ছে 625 গ্যালন। বলছে সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে। তো এখানে বলা হয়েছে যে 25 জন ছাত্র সপ্তাহে তাদের পানির চাহিদা মেটাতে 625 গ্যালন পানি লাগে। তাহলে 900 জন ছাত্রের পানির চাহিদা 2 সপ্তাহে মেটাতে যায়, তাহলে কত গ্যালন পানি প্রয়োজন হবে, এটাই আমাদেরকে মূলত বের করতে হবে। তো এই জন্য আমরা লিখছি দেখো আমরা ইতিপূর্বে খাদ্য দেখলাম, তার অতএব এইগুলো হচ্ছে চাউলের ওজন বের করে, মানে কত কেজি দাম বের করতে বলছে সেটা দেখলাম। একই অঙ্ক এখানে পানি দিয়ে বলছে। তো এখানে বলছে দেখো 625 গ্যালন পানি সপ্তাহে প্রয়োজন মেটায় হচ্ছে 25 জন ছাত্রের। অতএব 1 গ্যালন পানি সপ্তাহে প্রয়োজন মেটায় হচ্ছে 25/625। একইভাবে আমরা উপরে যেভাবে করেছিলাম 900 গ্যালন পানি সপ্তাহে প্রয়োজন মেটায় হচ্ছে 25 গুণ 900 বাই হচ্ছে 625। তো এবার দেখো একদম সহজ, কিন্তু এবার এটাকে আমরা কাটাকাটি করলে মূলত আমাদের উত্তরটা আমরা পেয়ে যাই একদম ইজিভাবে। তো
তো তোমরা আশা করি কাটাকাটি করতে পারবা। এটা একদম সহজ কাটাকাটি, এর জন্য আমি তোমাদেরকে ব্যাপারটা দেখালাম না। তো এবার দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা অবশেষে পাই হচ্ছে 36। অতএব এখানে 36 যদি এই 900 গ্যালন সপ্তাহে 900 গ্যালন পানি পানিতে হচ্ছে 36 জন ছাত্রের মানে প্রয়োজন মেটাতে পারবে। অতএব উত্তরটা হচ্ছে 36 জন। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা কিন্তু একদম সহজ একটা কাটাকাটি, এই জন্য আমি তোমাদেরকে আর দেখালাম না, যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এবার আমি চলে যাব তোমাদের 21 নম্বরের অঙ্কটার মধ্যে। তো দেখো 21 নম্বরের অঙ্কটার মধ্যে কী রয়েছে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে, একদম ইজিভাবে তোমরা খেয়াল করলে আমি আশা করি তোমরা 21 নম্বরের অঙ্কটা করতে পারবা। দেখো 21 নম্বরে এখানে কী বলা হয়েছে, 21 নম্বরের মধ্যে বলা হয়েছে এখানে যে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? একই অঙ্ক, মূলত প্রতিটা অঙ্ক এক। বলছে 9 জন শ্রমিকে একটি কাজ করতে পারে হচ্ছে 18 দিনে। অর্থাৎ একটা কাজ 9 জন ব্যক্তি কি করতে পারে? 18 দিনে ওই কাজটা করতে পারে। আর ওই কাজটা যদি 18 জন শ্রমিক করে তাহলে কতদিন লাগবে? দেখো যে মানে 9 জন শ্রমিকে একটা কাজ করতে তাদের লাগে হচ্ছে 18 দিন। কতদিন? 18 দিন। এবার 18 জন শ্রমিকে যদি এই কাজটা করে, মানে এই 18 দিনের কাজটা করে, তাহলে কতদিন লাগবে? এটা আমাদেরকে বের করতে বলছে। এখানে আমরা এর জন্য লিখছি, দেখো 9 জন শ্রমিক কাজটি করতে পারে হচ্ছে 18 দিনে। উপরের কথাটা আমরা লিখছি যে 9 জন শ্রমিক কাজটি করতে পারে 18 দিনে। অতএব একজন শ্রমিক কাজটি করতে পারে হচ্ছে 18 গুণ হচ্ছে 9। ঠিক আছে? অতএব 18 জন শ্রমিক কাজটি করতে পারে। তো 18 গুণ 9 বাই হচ্ছে 18। এবার দেখো এবার আমরা এটাও কিন্তু সহজ একটা কাটাকাটি, এজন্য আমি তোমাদেরকে দেখালাম না। দেখো 18 কে 18, এখানে 18 কে 18 থাকে হচ্ছে 9, 9 কে 9, অর্থাৎ 9 দিন। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে এখানে এই কাজটা করতে হচ্ছে মানে 18 জন শ্রমিককে ওই কাজটা করতে তাদের 9 দিন সময় লাগবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো 21 নম্বরের অঙ্কটা। এবার আমি তোমাদের 22 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। দেখো 22 নম্বরের মধ্যে কি বলা হয়েছে এই জায়গাতে, যে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে, যে একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। মনে করে একটা বাঁধ আছে, একটা বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন লাগে। বলছে 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? দেখো এখানে এখানে কিন্তু এই জায়গাতে দিন কমে গেছে। ঠিক আছে? এখানে দিন কমে গেছে, তাহলে শ্রমিক সংখ্যা বেড়ে যাবে। এখানে বলছে যে একটা বাঁধ তৈরি করতে 360 জন ব্যক্তির দিন লাগে হচ্ছে 25 দিন। তাহলে ওই কাজটা যদি 18 দিনে শেষ করতে যায়, মানে 25 দিনের জায়গায় কিন্তু এখন 18 দিন চলে আসে, যদি ওই কাজটা 18 দিনে শেষ করতে চায় তাহলে কতজন শ্রমিক অতিরিক্ত লাগবে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিখছি, দেখো 25 দিনে বাঁধটি তৈরি করতে প্রয়োজন হয় হচ্ছে 360 জন শ্রমিক। অর্থাৎ একদিনে বাঁধটি তৈরি করতে প্রয়োজন হবে হচ্ছে, তাহলে অবশ্যই বেড়ে যাবে। তাহলে এখানে কী হবে? 360 গুণ হচ্ছে 25, তাহলে 360 গুণ 25। তারপরে দেখো এবার গুণ করার পর যেহেতু 18 দিন আমরা ওই বাঁধটি মানে বেঁধে নিতে চাচ্ছি, তাহলে আমরা এবার লিখব যে 18 দিনে বাঁধটি তৈরি করতে সময় লাগবে হচ্ছে 360 গুণ 25 বাই হচ্ছে 18। তাহলে আমরা এটা এবার এই কাটাকাটিটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, যেহেতু কাটাকাটিটা একটু বড়। এই জায়গাতে দেখো এই 18 একে 18, এখানে 18 কে আমরা 18 দিয়েছি। তারপর দেখো 20, 18, 360। সেটা কীভাবে আমি তোমাদেরকে একটু কেটে একটু এখানে লিখে দেখাই দিই। এখানে নিচে হচ্ছে আমাদের 18, তারপরে দেখো উপরে হচ্ছে 360 গুণ হচ্ছে 25। তো এবার দেখো আমরা সহজভাবে যদি কাটি, দেখো 18 একে 18, এবার বলতো 18 দুগুণে কত? 18 দুগুণে হচ্ছে 36। তো আমরা পেলাম হচ্ছে 2। দেখো এখানে শূন্য আছে, শূন্যটাকে কেটে দেওয়া এখানে বসাই দাও, তাহলে আমরা 20 পেয়ে গেলাম। কিন্তু আর কিন্তু কাটাকাটি যায় না। এবার আমরা কি করব? এই 20 আর এই 25-এ 2 আমরা গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো এবার 25 দুগুণে কত বলো তো? 25 দুগুণে হচ্ছে 50। আর দেখো এই 25 আর 2 আমরা গুণ করলাম 50, থাকে একটা শূন্য, এই শূন্যটা তুমি সামনে বসাই দাও, তাহলে 500। তাহলে এখানে কি হবে? একদম সহজ। তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে মোট শ্রমিক লাগবে হচ্ছে
500 জন। এবার অতিরিক্ত কতজন লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, এবার আমরা দিই 500 জনের থেকে যে ওই যে 360 আছে, এই 360 বিয়োগ করে দেই। তা বিয়োগ করার পর যেটা থাকবে সেটাই হচ্ছে অতিরিক্ত শ্রমিক। দেখো এই জন্য আমি লিখছি, অতএব অতিরিক্ত শ্রমিক লাগবে হচ্ছে 500 বিয়োগ 360। এখান থেকে 500 থেকে 360 চলে গেলে থাকে হচ্ছে 140। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে হচ্ছে 140 জন। আশা করি তোমরা 22 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 23 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি তোমাদের সমাধান করব। একদম সহজ অঙ্কগুলা, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলা খুব সহজেই সমাধান করতে পারবা। তো দেখো 23 নম্বর অঙ্কটার মধ্যে কি বলা হয়েছে, এখানে বলছে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে করতে পারে। ওই সেম কথাগুলা, যে 25 জন লোক যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে ওই কাজ একটা কাজ তারা 8 দিনে শেষ করতে পারে। এবার বলছে 10 জন লোক দৈনিক 6 ঘন্টা করে পরিশ্রম করে তাহলে কাজটি করতে কত দিনে তারা কাজটি করতে পারবে, এটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা কি বুঝলাম, যে 25 জন লোক দৈনিক যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে তাদের কাজটা শেষ করতে হচ্ছে 8 দিন লাগে। অতএব এখানে বলছে যে 10 জন লোকে যদি ওই কাজটা করে দৈনিক 6 ঘন্টা করে তাহলে তাদের কতদিন লাগবে। প্রতিটা অঙ্ক কিন্তু একই, তোমরা খেয়াল করে দেখবা প্রতিটা অঙ্ক কিন্তু একই ক্যাটাগরি। তো আমরা এই জন্য লিখছি, দেখো 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করতে পারে হচ্ছে 8 দিনে। অতএব একজন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে কাজটা শেষ করতে পারে, যেহেতু একজন লোকে করবে তাহলে বেড়ে যাবে, তাহলে 8 গুণ 25, ঠিক আছে। যেহেতু 10 জন লোক দিয়ে আমরা ওই কাজটা করাবো তাহলে এই জন্য আমরা লিখছি যে 10 জন লোক যদি ওই কাজটা করে তাহলে হচ্ছে তোমার 8 গুণ 25 বাই হচ্ছে 10। এই কাটাকাটিটা একদম সহজ, এই জন্য আমি তোমাদেরকে করাবো না। তোমরা যদি এখানে দেখো আমি একটু বলে দিই মুখে, যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 দুগুণে 10 আমরা পাই হচ্ছে প্রথমে 5, তারপর 4 দুগুণে 8 আমরা পাই হচ্ছে 4। এবার দেখো এবার আমরা এখানে 5 পেয়েছি, একটু কেটে তোমাদেরকে করে দেখাই দিই, আসলে এভাবে বোঝা যায় না। তো হচ্ছে এখানে দেখো উপরে হচ্ছে 8 গুণ হচ্ছে 25, তারপরে নিচে হচ্ছে আমাদের 10। তো এবার আমরা দেখো 5 দিয়ে আমরা কাটি তাহলে 5 দুগুণে 10 আমরা 5 পাই। হ্যাঁ, এবার দেখো যদি আমরা 2 দ্বারা কাটি আর কি, 2 দ্বারা কাটলে 5 দুগুণে 10 আমরা 5 পাই, তারপর দেখো 4 দুগুণে 8 আমরা 4 পাই। এবার দেখো আমরা এখানে আবার কাটতে পারি, একটু খেয়াল করো, এই জায়গাতে আবার কাটতে পারি কি 5 কে 5, 5 5 আর 25 আমরা পাই হচ্ছে 5। এবার আমরা আর কাটাকাটি যায় না, তাহলে আমরা কী করবো, 4 আর 5 গুণ করব, 4 5 20। তো দেখো এই জায়গাতে আমরা কিন্তু 20 পেয়েছি। তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছে কি, যে ওই কাজটা ওই কাজটা 10 জন ব্যক্তি 6 ঘন্টা করে তাহলে কতদিন লাগবে, কত দিনে তারা কাজটা শেষ করতে পারবে। তো আমরা এখানে উত্তরটা পেয়েছি হচ্ছে 20। তাহলে আমরা বলতে পারি যে 20 দিনে তারা কাজটা শেষ করতে পারবে। তো আমরা উত্তরও পেয়েছি কিন্তু 20। আশা করি তোমরা 23 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 24 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো দেখো 24 নম্বরের অঙ্কটা কি রয়েছে একটু খেয়াল করো। 24 নম্বরের অঙ্কটা আমাদেরকে বলা হয়েছে, এই জায়গাতে একই অঙ্ক কিন্তু বারবার আসতেছে, বিভিন্ন উপায়ে আসতেছে আর কি। দেখো এখানে বলছে একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টা 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। এটা একটু ভিন্ন রকম, কিন্তু আগেরটার চেয়ে একটু ভিন্ন আর কি। এখানে বলছে যে একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টা 10 কিলোমিটার, 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে, তার গতিবেগ কত। তাহলে সে একদিনে হচ্ছে 2 ঘন্টায় 10 মিনিট, 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ সে আসে। তাহলে 10 কিলো, ব্যাপারটা বুঝবা একদম সহজ, উত্তরটা কিন্তু প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। দেখো এখানে বলছে যে একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টা, 2 ঘন্টায় কী করে 10 কিলোমিটার পথ আসে। 10 কিলোমিটার কয় ঘন্টায়, 2 ঘন্টায়। হ্যাঁ, তাহলে 2 ঘন্টায় হচ্ছে সে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে। তো এবার দেখো তো একদম সহজ ব্যাপারটা যদি তোমরা বুঝো, তাহলে সে একদিনে কতটুকু করে অতিক্রম করে, সে একদিনে 10 কিলোমিটার যায়। তাহলে সে 6 দিনে কত কিলোমিটার যাবে, তাহলে 6-এর সাথে তুমি 10-এর সাথে গুণ 6 দাও, 6 10কে কত, 60 কিলোমিটার, তাই না? সহজ না ব্যাপারটা, 60 কিলোমিটার। তাহলে আমাদেরকে বলছে যে সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে, তো আমরা কিন্তু 60 কিলোমিটার বের করে ফেলেছি মুখে মুখে কিন্তু। তারপরে দেখো এখানে বলছে যে
তার গতিবেগ কত। তাহলে আমরা কিন্তু দেখতেছিলাম উপরে যে সে 2 ঘন্টায় 10 কিলোমিটার যায়। 2 ঘন্টায় কত কিলোমিটার যায়? 10 কিলোমিটার যায়। তাহলে সে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? এবার 1 ঘন্টায় দেখো ব্যাপারটা বুঝো। গতিবেগ আমাদেরকে বলছে 2 ঘন্টায় সে হচ্ছে 10 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? এবার আমরা কি করব? ওই 10 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 1 ঘন্টাটা পেয়ে যাব, তাই না? তো এইজন্য আমরা তাই লিখছি। দেখো এই জায়গাতে প্রথমে খেয়াল করো, একদম প্রথমের দিকে এখানে আমরা লিখছি 1 দিনে 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, যেটা আমাদের প্রশ্নতে দেওয়া ছিল সেটা আমরা লিখছি। তাহলে অতএব 6 দিনে 2 ঘন্টায় যায় হচ্ছে 6 গুণ 10 = 60 কিলোমিটার যায় সে। অতএব সে 6 দিনে 60 কিলোমিটার পথ অতিক্রম করে। আবার 2 ঘন্টায় যায় হচ্ছে 10 কিলোমিটার। ওই এবার আমরা অতিক্রমটা বের করব। অতএব সে 1 ঘন্টায় যায় 10/2। এটাকে আমরা যদি ভাগ করি, 10 দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 দুগুণে 10 আমরা হচ্ছে 5 কিলোমিটার পাই। অতএব তার গতিবেগ 5 কিলোমিটার ঘন্টায়। হ্যাঁ, তাহলে সে যায় হচ্ছে 60 কিলোমিটার, প্রতি 6 দিনে সে 60 কিলোমিটার পথ মানে যায়, আর হচ্ছে তার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি কিন্তু তোমাদেরকে এটা অঙ্ক করার আগেও মুখে মুখে বুঝিয়ে দিয়েছি। তো এবার আমি তোমাদের 25 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। একদম সহজভাবে তোমরা চিন্তা করবা, সবসময় অঙ্ককে কখনো ভয় পাবা না, তাহলে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবা। এখানে দেখো 25 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে এই জায়গাতে যে রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে আমরা কি বুঝলাম? যে রবিন 10 ঘন্টা হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে? ব্যাপারটা হচ্ছে এরকম যে রবিন দৈনিক 10 ঘন্টা হাইটা সে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করছে। তাহলে যদি সে 9 ঘন্টা প্রতিদিন হাঁটে, এখানে বলছে যে দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 460 কিলোমিটার অতিক্রম করতে পারবে? একদম সহজভাবে আমরা যদি বলি, এখানে কিন্তু আমরা দেখতেছি যে রবিন 10 ঘন্টায় হাঁটে হচ্ছে 12 দিনে সে 480 কিলোমিটার যায়। হ্যাঁ, তাহলে সে 9 দিনে হাঁটলে 360 কিলোমিটার কত দিনে সে করতে পারবে? কত মানে অতিক্রম করতে পারবে? তো এখানে দেখো, এখানে আমি লিখছি রবিন 1 দিনে হাঁটে হচ্ছে 10 ঘন্টা। অতএব সে 12 দিনে হাঁটে হচ্ছে 10 গুণ 12, অতএব 120 ঘন্টা। আমরা উপরে দেখছি সে 12 দিনে মানে হাঁটছে আর কি। তাহলে 12 দিনে হাঁটার পর সে কিন্তু 120 ঘন্টা হাঁটছে। অতএব এখানে আমরা দেখতেছি সে প্রতিদিনে কিন্তু সে 10 ঘন্টা করে হাঁটছে। এরকমভাবে সে 10 ঘন্টা করে হেঁটে সে 12 দিনে সে 480 কিলোমিটার পথ অতিক্রম করছে। তাহলে আমরা কি বলতে পারি? যে রবিন 1 দিনে হাঁটে হচ্ছে 10 ঘন্টা, অতএব 12 দিনে হাঁটে হচ্ছে সে কত? 10 গুণ 12, অতএব 120 ঘন্টা। হ্যাঁ, আবার 480 কিলোমিটার অতিক্রম করে হচ্ছে কত? এই যে 120 ঘন্টা। তাহলে আমরা কি বুঝলাম? যে 480 কিলোমিটার অতিক্রম করে 120 ঘন্টায়। অতএব 1 কিলোমিটার পথ অতিক্রম করে হচ্ছে 120/480 ঘন্টায়। অতএব 360 কিলোমিটার অতিক্রম করে হচ্ছে দেখো এই জায়গাতে আমরা এই জায়গাতে কাটাকাটি তোমাদেরকে আমি একটু দেখাইতে হবে। এই জায়গাতে দেখো, আমরা এই জায়গাতে লিখছি হচ্ছে 120, তারপর তার সাথে আমরা গুণ দিছি হচ্ছে এই 360। হ্যাঁ, আর নিচে 480 রয়ে গেছে। এবার দেখো আমরা যদি কাটাকাটি করি, 120 একে 120, 4 120 480। তাহলে আমরা কি বুঝলাম? যে 120 একে 120, 4 120 হচ্ছে 480। এবার দেখো, তাহলে আমরা 4 পেলাম। এবার 4 দ্বারা যদি আমরা 360কে কাটাকাটি করি তাহলে আমরা 4 90 হচ্ছে 360। একদম সহজ কাটাকাটি। অতএব 90 ঘন্টা। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম কি? যে সে এখানে এই যে 365 মানে 360 দিনে সে কি করতে পারবে? সে 90 ঘন্টা কিন্তু সে অতিক্রম করবে। তারপর এখানে বলছে দেখো, 9 ঘন্টা হাঁটে হচ্ছে একদিনে। 9 ঘন্টা একদিনে হাঁটে, যে তোমাদের এখানে 9 ঘন্টার কথা বলছে। 9 ঘন্টা হাঁটে একদিনে, অর্থাৎ 1 ঘন্টা হাঁটে হচ্ছে 9/1, অর্থাৎ 1/9। হ্যাঁ, 9/1 আর কি। অতএব 90, যেহেতু 90 ঘন্টা ওখানে বলছে, আমরা দিনে বের করতে হবে। অতএব
90 ঘন্টা হাঁটে হচ্ছে সে কি এই জায়গাতে আমরা কি করব, নিচে যা 9 আছে 9, এবার 1 গুণ 90 আমরা দিব। এবার 9 কে 9, 9 10 কে 90 আমরা এখানে পাই হচ্ছে 10, অর্থাৎ 10 দিনে। তাহলে আমরা বুঝতে পারি কি যে সে কিন্তু 10 দিনে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। আশা করি তোমরা 25 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো, একদম সহজ অঙ্ক। এবার আমি তোমাদের 26 নম্বরের যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমি সমাধান করব। 26 নম্বরে কি রয়েছে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে 26 নম্বরে যে জালাল প্রতিদিন 3 ঘন্টা 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। তাহলে আমরা বুঝলাম কি যে জালাল প্রতিদিন 3 ঘন্টায় সে কি করতে পারে, 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, মানে 9 কিলোমিটার পথ সে যেতে পারে। 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? তাহলে যেহেতু সে 3 ঘন্টায়, কথাটা বুঝতে হবে, যেহেতু সে 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ যায়, হ্যাঁ, তাহলে এইবার সে 36 কিলোমিটার পথ কত মানে অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? তো দেখো এই জায়গাতে আমি লিখছি জালাল 9 কিলোমিটার অতিক্রম করে হচ্ছে 3 ঘন্টায়, অতএব 1 কিলোমিটার অতিক্রম করে 3/9 ঘন্টায়, অতএব 36 কিলোমিটার অতিক্রম করে 3/9, অতএব 3/9 এর সাথে আমরা কি করলাম, গুণ 36 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এবার কাটাকাটি করি, দেখো 9 কে 9, তারপর 4 নং 36 আমরা পাই হচ্ছে 4। এবার 3 যেহেতু আর কাটাকাটি যায় না, তাহলে আমরা 3 4 12 আমরা গুণ করে দিলে আমরা পাই হচ্ছে 12 ঘন্টা। অতএব সে কি করতে পারে, সে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে হচ্ছে 12 ঘন্টায়। উত্তর হচ্ছে 12। আশা করি তোমরা 26 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 27 নম্বরের যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমি সমাধান করব। একদম ইজি অঙ্ক, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজেই পারবা। দেখো 27 নম্বর অঙ্কটার মধ্যে কি রয়েছে একটু খেয়াল করতে হবে। 27 নম্বর অঙ্কটার মধ্যে বলা হয়েছে, দেখো 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 6 জন লোকে 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, মানে একটা জমি আছে, সে জমির ফসল কিন্তু 6 জন ব্যক্তি 28 দিনে কাটতে পারে। বলছে 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? এজন্য আমরা লিখছি, দেখো 6 জন লোক জমির ফসল কাটতে পারে হচ্ছে 28 দিনে, ঠিক? তাহলে আমরা লিখতে পারি একজন লোক জমির ফসল কাটতে পারে হচ্ছে, যেহেতু একজনে কাটবে তাহলে বেড়ে যাবে, তাহলে আমরা লিখছি 28 গুণ 6, অতএব 24 জন লোক জমির ফসল কাটতে পারবে হচ্ছে ওই যে 28 গুণ 6 বাই হচ্ছে 24। এবার আমরা যদি এটা কাটাকাটি করি, দেখো একদম সহজভাবে আমরা কাটাকাটি করব। যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে আমরা কি পাই, 24 আমরা কাটাকাটি করব, তাহলে 3 8 24 আমরা 3 দ্বারা কাটতে পারি, কিন্তু উপরে কাটা যায় কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। আমরা কিন্তু কাটাকাটিটা অনেকভাবে করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে দেখো একদম সহজ। আমরা যদি উপরে এই জায়গাটা আমি কাটাকাটিটা তোমাদেরকে দেখাই দেই। উপরে হচ্ছে 28, তাহলে দেখো 28 কাটলাম, তারপর 28, তারপর গুণ হচ্ছে কত আমাদেরকে, গুণ হচ্ছে আমাদের 6, তারপর দেখো এখানে হচ্ছে 24, হ্যাঁ, তাহলে আমরা এখানে 24 দিলাম। তো এবার দেখো আমরা যদি কাটাকাটি করি 4 6 24, তাহলে আমরা কত করতে পারি, 4 6 24, তাহলে আমরা এখানে কাটতে পারি হচ্ছে 4, তারপর দেখো 6 1 এ 6 আমরা কাটতে পারি, তাহলে 6 1 এ 6 4 6 24। এবার আমরা পেলাম হচ্ছে এখানে 4, উপরে কিন্তু আমরা 1 পেয়েছি। এবার দেখো এই 4 দ্বারা যদি আমরা 28কে কেটে দিই তাহলে দেখো 4 7 28, তাহলে আমরা 7 পাই। তাহলে আমরা বুঝতে পারি কি যে ওই জমিটা যদি কাটে তাহলে 24 জন লোকের কতদিন লাগবে, 7 দিন লাগবে। কতদিন লাগবে, 7 দিন লাগবে। আশা করি তোমরা 27 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 28 নম্বরের যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমি সমাধান করব। দেখো 28 নম্বরের মধ্যে কি রয়েছে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, পরীক্ষার মধ্যে বেশিরভাগ সময় আসে। দেখো এখানে বলছে 2 জন পুরুষ ও 3 জন বালকের সমান কাজ করে। দেখো ওই অঙ্কটা কিন্তু আমরা ওই 14 নম্বরে করছিলাম মনে হয়, হ্যাঁ, যে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, হ্যাঁ, 14 নম্বর কিনা জানি না, তবে অঙ্কটা কিন্তু আমরা এমসিকিউতে করে এসেছিলাম এরকম অঙ্ক, হ্যাঁ। এখানে বলছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে শেষ করছে। ব্যাপারটা বুঝতে হবে তোমার, যে 2 জন পুরুষ যে পরিমাণ কাজ করে ওই কাজটা কিন্তু 3 জন বালক করতে ওই মানে অতটুকু কাজ করতে 3 জন বালকের প্রয়োজন হয়। এখানে বলছে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে শেষ করতে পারবে? তো যেটা আমরা লিখছি 2 জন পুরুষ সমান কাজ করে হচ্ছে 3 জন আমরা জানি 2 জন পুরুষের যে কাজটা করে সেটা হচ্ছে 3 জন বালকে করে। এই জন্য আমরা লিখছি যে 2 জন পুরুষের সমান কাজ করে 3 জন বালক, অর্থাৎ একজন পুরুষের সমান কাজ করে হচ্ছে 3/2 জন বালক। আবার
এখানে আমরা লিখতে পারি যে অতএব 4 জন পুরুষের কাজ আমরা এবার যেহেতু পুরুষ কিন্তু যে কাজটা করতে পারে তোমার 2 জন পুরুষ যে কাজটা করতে পারে ওই কাজটা করতে হচ্ছে 3 জন বালক লাগে। তো এখানে এবার আমরা 4 জন পুরুষ, যেহেতু 4 জন পুরুষ আছে, তো 4 জন পুরুষের জায়গায় আমরা লিখছি দেখো, অতএব 4 জন পুরুষের কাজ হচ্ছে 4 গুণ 3/2, যেটা আমরা উপরে পেয়েছি এটা জন বালকের কাজ। ঠিক আছে, অতএব এই জায়গাতে একদম সহজ, কিন্তু এখানে 4 জন পুরুষের কাজ হচ্ছে কত, যে 4 গুণ হচ্ছে আমরা উপরে যেটা পেয়েছিলাম 3/2 সেটা, এতজন বালকের কাজ। অতএব এই জায়গাতে আমরা যে কাটাকাটি করি তাহলে আমরা পাই হচ্ছে 6 জন বালক লাগে। অতএব 4 জন পুরুষে যে কাজটা করবে ওই কাজটা করতে কিন্তু 6 জন বালকের প্রয়োজন হবে। ঠিক আছে, অতএব এই জায়গাতে লেখো, এই জায়গাতে একটু খেয়াল করো, এখানে আমি লিখছি 6 জন পুরুষ যে কাজটা করবে সে কাজটা কিন্তু 9 জন বালকের প্রয়োজন হবে। এই জায়গাতে দেখো 6 গুণ ওই যে 3/2 আমরা বালকেরটা বের করতেছি, অতএব আমরা এখানে কাটাকাটি করলে আমরা পাই হচ্ছে 9 জন বালক। তাহলে বোঝা গেল কি যে 6 জন পুরুষে যে কাজটা করতে পারবে ওই কাজটা করতে 9 জন বালকের প্রয়োজন হবে। তাহলে 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ মোট কত আমাদেরকে বলছে, তাই বলছে যেন আমরা লিখছি বালকের কাজ হচ্ছে 6 যোগ 10 জন বালকের কাজ, অতএব হচ্ছে কত, অতএব হচ্ছে 16 জন বালকের কাজ। অর্থাৎ 16 জন বালক এখানে লাগবে। তারপর বলছে এবং 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজে এখানে আমরা যোগ করব, এখানে 9 যোগ 15 দিব, অতএব হচ্ছে আমাদের 24 জন বালকের কাজ। অতএব 16 জন বালকের কাজটি করে 21 দিনে, অর্থাৎ 16 জন বালক কাজটি করে কত দিনে, 21 দিনে। অতএব একজন বালক কাজটি করতে অবশ্যই সময় বেশি লাগবে, জন্য 21 গুণ আমরা 16 দিয়েছি। এবার 21 গুণ 16 দিয়ে আমরা করি, তাহলে কিন্তু আমরা কী করবো, 21 গুণ 16 দিয়ে আমরা গুণ করলে আমরা এই জায়গাতে আমরা কিন্তু এখানে বালকেরটা বের করতেছি যে 16 জন বালক কাজটি করতে পারে 21 দিনে, অতএব একজন বালক করতে পারে হচ্ছে 21 গুণ, যেহেতু একজন বালক কাজটা করলে বেড়ে যাবে, অতএব 21 গুণ 16 দিনে। হ্যাঁ, অতএব 24 জন বালক কাজটা করতে পারে হচ্ছে ওই একইভাবে 21 গুণ 16 বাই হচ্ছে 24। এবার এটা কাটাকাটি করো, দেখো এই জায়গাতে আমরা কাটাকাটি করি, তাহলে একদম সহজভাবে কাটাকাটিটা সহজ, তারপর আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। উপরে আমরা লিখবো হচ্ছে 21, তারপর দেখো গুণ হচ্ছে এখানে 16। ঠিক আছে, আমরা এখানে 16 দিলাম, তারপরে দেখো নিচে হচ্ছে 24, তাহলে আমরা 24 দিলাম। এবার দেখো একদম সহজ, আমরা 7 পরে 3 7 21, তো আমরা এখানে কিন্তু 3 7 21 কাটতে পারি, কিন্তু আমরা এখানে কিন্তু 3 নাই, তাহলে আমরা এখানে কি কাটবো, যদি আমরা 4 তোমার তাহলে দেখো আমি তো এখানে 8 দ্বারা কাটি, তাহলে কেমন হয়, এই জায়গাতে দেখো আমি 24কে কাটতে পারি কত দিয়া, 8 দ্বারা। দেখো 3 8 24, আমরা এখানে কাটতে পারি হচ্ছে 8 দ্বারা, 3 8 24 পেলাম। তাহলে দেখো এবার আমি তোমাদেরকে কাটাকাটি এখানে দেখাবো। দেখো এখানে আমরা কীভাবে কাটতে পারি ব্যাপারটা, এখানে আর নিচে আছে 24, উপরে আছে 21 গুণ হচ্ছে 16। তাহলে এবার আমরা এখানে 3 দ্বারা কাটি, দেখো 3 8 24 আমরা পাই হচ্ছে 3, তারপর দেখো 8 দ্বারা যদি আমরা কাটি, তাহলে এখানে তাহলে দেখো আমি এবার তোমাদেরকে কাটাকাটিটা দেখাবো, কাটাকাটি কীভাবে করবা। দেখো আমি এখানে লিখলাম হচ্ছে 21 গুণ 16 বাই হচ্ছে 24, এবার এটা আমরা কাটাকাটি করবো। এবার দিয়ে আমরা এখানে দেখো 8 দ্বারা যদি কাটি, তাহলে 3 8 24 আমরা পাই হচ্ছে 3, তারপর দেখো 8 দুগুণে হচ্ছে 16। তাহলে এবার দেখো আমরা আবার কাটতে পারি 3 1 3, তারপর 3 7 21। তো দেখো আমরা কিন্তু এবার আর কোনো কাটাকাটি করতে পারি না, তাহলে এবার আমার কী করতে হবে, 7 আর 2 দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে 7 দুগুণে 14, তাহলে এই 24 জন লোকের কাজটা করতে হচ্ছে 14 দিন প্রয়োজন হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এবার আমি তোমাদের 29 নম্বরে যে অঙ্কটা আছে সৃজনশীল, সেই অঙ্কটা আমি সমাধান করব। তো সৃজনশীল যেহেতু অঙ্ক, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবা। আশা করি এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু সৃজনশীল অঙ্ক। আমি এখনই তোমাদেরকে 29 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো চলো দেখি 29 নম্বরের মধ্যে কি রয়েছে। দেখো এখানে বলা হয়েছে 29 নম্বরের মধ্যে একটু খেয়াল করতে হবে যে কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। যে কোনো একটা কাজ, ওই কাজটা যে মনে করো আলিফ করতে পারে হচ্ছে 20 দিনে আর খালিদ করতে পারে হচ্ছে 30 দিনে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তাহলে বোঝা গেল কি যে আলিফের মজুরিটা হচ্ছে 500 টাকা আর তোমার খালিদের মজুরি হচ্ছে
400 টাকা, যেহেতু যথাক্রমে বলছে। আর আলিফ প্রথমে, পরে খালিদ, এজন্য এখানে হচ্ছে তোমার 500 টাকা হচ্ছে আলিফের মজুরি, আর খালিদের মজুরি হচ্ছে 400 টাকা। তারা একত্রে 3 দিনে কাজ করার পর, তারা একত্রে 3 দিন কাজটা করছে। তাহলে করার পর কি, আমি একটু দেখি এই জায়গাতে, তারা একত্রে 3 দিনে কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। তাহলে বোঝা গেল যে এই কাজটা তারা একা মানে 3 দিন একটা তারা দুজনে মিলে করছে। তো বাকি যে কাজটা ছিল সেই কাজটা খালিদ একা করছে। আচ্ছা, তারপর বলছে কি দেখো, আলিফ ও, আমাদের এবার প্রশ্নের মধ্যে আসো, এবার প্রশ্নতে ক নম্বরের দিকে খেয়াল করো। বলছে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে। তাহলে আলিফ এবং খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো, যেহেতু কাজটা কি সেটা আমরা জানি না, তো এই জন্য আমরা একটু ক নম্বর অঙ্কটাতে চলে যাই। তো এই জায়গাতে খেয়াল করো, এখানে কাজটা কতটুকু আমরা জানি না, এই জন্য আমরা লিখছি যে মনে করি সম্পূর্ণ কাজটি হচ্ছে এক অংশ। আলিফ 20 দিনে করতে পারে একটি কাজ, অতএব আলিফ একদিনে করতে পারে কত, তাহলে 20/1, আমরা তাই লিখেছি 20/1 অংশ। আবার খালিদ 30 দিনে করতে পারে একটি কাজ, অতএব খালিদ একদিনে করতে পারে 30/1, হ্যাঁ, এক অংশ। এটা সহজের জন্য আমি তোমাদেরকে বলে গেলাম। এবার যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে তারা একদিনে মোট কাজ কত করে, মানে কতটুকু কাজ করতে পারে, এজন্য আমরা কি করব, খালিদের এবং আলিফের দুইটা আমরা যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে তাদের মানে ওই একদিনে তারা ওই কাজটা করতে পারে। দেখো, আলিফ ও খালিদ একত্রে একদিনে করে কত, এই যে 20/1 যোগ হচ্ছে 30/1 অংশ। এটাকে এবার আমরা দুই লসাগু করি, 20 এবং 30-এর 2 আমরা লসাগু করি, তাহলে আমরা পাবো হচ্ছে 60। হ্যাঁ, এবার আমরা জানি হর দ্বারা বা গ্লোব দ্বারা গুণ, এটা তোমরা পারো। এবার আমরা 20 দ্বারা যদি আমরা কি করি, 60কে ভাগ করি, তাহলে 3 20 60 আমরা পাই হচ্ছে 3। 3 দ্বারা যদি আমরা 1কে গুণ করি, তাহলে 3 একে 3 পাই। আবার দেখো, এবার 30 দ্বারা যদি আমি 60কে ভাগ করি, তাহলে 30 দুগুণে 60 আমরা পাই হচ্ছে 2। 2 দ্বারা যদি আমরা 1কে গুণ করি, তাহলে 2 একে 2 পাই। তাহলে দেখো এই জায়গাতে আমরা এটা পেলাম। এবার হচ্ছে আমরা 60-এর 60 নিচে লিখে দিলাম, 3 আর 2 5 হয়, তাহলে 5 লিখে দিলাম। এবার দেখো আমরা যদি কাটাকাটি করি, তাহলে 5 ওকে 5, তারপর দেখো 5 12 60 আমরা পাই হচ্ছে 12, অর্থাৎ 1/12, অর্থাৎ 12/1 অংশ কাজ তারা কিন্তু দুজনে একদিনে করতে পারে। আশা করি তোমরা ক নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের খ নম্বরের অঙ্কটা সমাধান করবো। দেখো এখানে খ নম্বরের প্রশ্নটা কি বলছে সেটা একটু আমরা দেখে যাই। এখানে বলছে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল, সেটা আমাদেরকে বের করতে হবে যে কাজটি কত দিনে শেষ করা হয়েছিল আর কি, সেটা আমরা একটু দেখবো এখন। তো এবার আমি চলে যাব হচ্ছে আমাদের খ নম্বরের অঙ্কের মধ্যে। তো খ নম্বরের মধ্যে আমরা কিন্তু ক নম্বরে একটা জিনিস পেয়ে এসেছি, ক নম্বরে যা পেয়েছি সেটা আমরা এখানে লিখছি, একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। খ নম্বরের অঙ্কটার দিকে খেয়াল করো, এখানে কি বলা হয়েছে যে আমরা ক হতে পাই, মানে ক থেকে কিন্তু আমরা পেয়েছিলাম যে তারা একদিনে একত্রে কাজ করতে পারে হচ্ছে 12/1 অংশ, এইমাত্র আমরা যেটা পেয়েছি। অতএব তারা 3 দিনে, যেহেতু তারা দুজনে মিলে কিন্তু 3 দিন কাজটা করেছিল, অতএব তারা 3 দিনে একত্রে কাজটা করতে পারে হচ্ছে 3/1। অতএব এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 3 ওকে 3, 3 এই জায়গাতে যদি আমরা কাটাকাটি করি, 3/12কে যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখো 3 ওকে 3, 3 তারপর হচ্ছে তোমার কত, 3 4 এবার আমরা হচ্ছে 4, তাহলে আমরা এখানে পাই হচ্ছে 4/1 অংশ। দেখো তারা কিন্তু 3 দিনে দুজনে মিলে কিন্তু 4/1 অংশ কাজ করছে। তো দেখো এই কাজটা কিন্তু 3 জনে মিলে করছে, আমরা উদ্দীপকে পড়েছিলাম। কিন্তু আলিফ কিন্তু এই 3 দিন করার পর সে চলে গেছে, বাকি কাজটা কিন্তু খালিদ সম্পূর্ণ করছে, তাই না? তাহলে এবার আমরা দেখব খালিদ কত দিনে কাজটা সম্পূর্ণ করেছে সেটা আমাদেরকে বের করতে হবে, যেহেতু আমাদেরকে উপরে খ নম্বরে প্রশ্ন করেছিল যে কত দিনে কাজটি শেষ হয়েছিল। তো এই জন্য দেখো এখানে তারা দুজনে মিলে কিন্তু 3 দিনে এই কাজটা করছে, আমরা উদ্দীপকে তাই দেখেছিলাম। দেখো কাজ বাকি থাকে হচ্ছে, যেহেতু পুরোটা কাজ আমরা এক ধরে নিয়েছিলাম, এক থেকে যদি আমরা দুজনের কাজটা বাদ দিই, যেহেতু তারা এই 4/1 অংশ দুজনে মিলে করছে, এটা যদি আমরা বাদ দিই বাকি কাজটা কিন্তু খালিদ করছে। এই জন্য আমরা লিখছি দেখো কাজ বাকি আছে 1 মাইনাস হচ্ছে মানে বিয়োগ হচ্ছে 4/1 অংশ, যেহেতু 4/1 অংশ তারা দুজনে মিলে করছে। এবার 1 থেকে 4/1 অংশ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে কত, 3/4 অংশ। দেখো এই 4/3 অংশটা আমরা পেলাম, অর্থাৎ 3/4, অর্থাৎ 4/3 অংশ। এই অংশটা কিন্তু কে, তোমার খালিদ একা একা করছে কিন্তু। এই জন্য আমরা লিখছি এখন খালিদ সম্পূর্ণ কাজ খালিদের সম্পূর্ণ কাজটা করতে কিন্তু 30 দিন লেগেছে, সেটা আমরা উপরে দেখেছিলাম। অতএব খালিদ
এত অংশ কাজ করে হচ্ছে মানে 30 গুণ হচ্ছে 3/4। এই জায়গাতে আমরা কাটাকাটি করে দেখো 2 দুগুণে 2 দ্বারা যদি আমরা কাটি 2 দুগুণে 4, 15 দুগুণে 30। তো এবার দেখো এবার আমরা যদি এখানে কিন্তু আর কাটাকাটি যায় না, তাহলে আমরা 15 3 দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে 3 15 45 আর নিচে হচ্ছে 2 এর 2। আমরা তাই লিখছি দেখো 45/2 মানে 2 ভাগের 45 আর কি দিনে। অতএব এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সে 22 সমস্ত 2 ভাগের 1 দিনে সে কিন্তু কাজটা করে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এই কাজটা কিন্তু মানে আলিফ যাওয়ার পর সে কাজটা করছে। তাহলে মোট সময় লেগেছিল কত? এই যে মোট সময় লাগছে হচ্ছে তার এই যে উপরের যে দিনটা এই দিনটা যোগ হচ্ছে 3। 3 দিন। তাহলে এখানে টোটাল যদি আমরা যোগ করি এটা তো এই যোগগুলো তোমরা পারবা, এই জন্য আমি তোমাদেরকে বোঝালাম না। একইভাবে তোমরা ওইটাকে লসাগু করবো, মনে একের নিচে 3 এর নিচে একটা 1 আছে হে ধরে 2 একের লসাগু করলে আমরা 2 পাবো। এবার হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ 2 আমরা করি, তাহলে কিন্তু আমরা দেখো 2 দ্বারা যদি আমরা ভাগ করি 2কে তাহলে আমরা 2 একে 2 পাই, 1 পাই। 2 দ্বারা যদি আমরা 2কে ভাগ করি তাহলে আমরা 1 পাই। 1 দ্বারা যদি আমরা 45কে গুণ করি তাহলে আমরা 45 পাই। তারপরে দেখো যোগের যোগ, এবার এখানে নিচে একটা 1 আছে, 1 দ্বারা যদি আমরা 2কে ভাগ করি তাহলে আমরা 2 পাই। 2 দ্বারা যদি আমরা 3কে গুণ করি তাহলে 3 দুগুণে 6 পাই, তো আমরা 6 পেয়ে গেলাম। এবার দেখো এবার আমরা যদি 45 আর 6 দিয়ে যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 51, নিচে 2 আমরা এখানে লিখে দিলাম। তাহলে এবার 2 দ্বারা যদি আমরা 51কে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 25 সমস্ত 2 ভাগের 1। অর্থাৎ এত দিন। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। অতএব কাজটি শেষ করতে কতদিন লাগলো? কাজটি শেষ করতে কিন্তু 25 সমস্ত 2 ভাগের 1 দিন লেগেছিল আর কি। এই জন্য আমরা লিখতে পারি অতএব কাজটি 25 সমস্ত 2 ভাগের 1 দিনে শেষ হয়েছিল। অতএব 25.5 দিন লাগছিল, 1 দিন আরও 1 দিন মানে 25 দিন আরও 1 দিনের অর্ধেক। আশা করি তোমরা খ নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের গ নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো চলো দেখি গ নম্বরের মধ্যে অঙ্কটা কী রয়েছে। দেখো গ নম্বরের মধ্যে আমরা একটু উদ্দীপকটা দেখে আসি যে উদ্দীপকে আমাদেরকে কী বের করতে বলছে গ নম্বরে। একদম ইজিভাবে আমরা অঙ্কগুলো করব। দেখো গ নম্বরে আমাদেরকে উদ্দীপকের মধ্যে বলছে যে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির এত অংশ মানে 16 ভাগের 5 অংশ সম্পূর্ণ করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। যদি তারা মানে আলাদাভাবে কাজটা করে তাহলে তারা যে মজুরিটা পাইতো তার অনুপাত আমাদেরকে নির্ণয় করতে হবে। একদম সহজ অঙ্ক, সেটা আমি তোমাদের জন্য সমাধান করে রেখেছি। দেখো এখানে আমি লিখেছি কি, একটু খেয়াল করতে হবে তোমাদেরকে যে আলিফের 1 বা সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগে হচ্ছে 20 দিনে, যেটা আমরা উদ্দীপকে মাত্র দেখে এসেছি। একটু খেয়াল করো, এখানে আমি লিখছি যে আলিফের 1 বা সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগে হচ্ছে 20 দিনে, যেটা উদ্দীপকে দেওয়া আছে। অতএব এত অংশ অতএব 16 ভাগের 5 অংশ কাজটি করতে সময় লাগে হচ্ছে, এখানে আমি একটু তোমাদেরকে কাটাকাটিটা দেখাই, জায়গাতে খেয়াল করো। তাহলে 20 গুণ হচ্ছে 5, তাহলে 20 গুণ 5 আর নিচে হচ্ছে আমাদের 16। তাহলে এবার আমরা যদি কাটাকাটি করি দেখো, তাহলে 4 4 এ 16, আমরা যদি 4 দ্বারা কাটি 4 4 এ 16, তারপরে দেখো আমরা 4 5 হচ্ছে 20। এবার দেখো আমরা কিন্তু আর কাটাকাটি করতে পারি না, যেহেতু আমাদের এখানে আর কাটাকাটি যায় না। তো এবার আমরা কী করবো, 25 দ্বারা 5কে 5 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 25 আর নিচে 4 হতে আমরা পাবো হচ্ছে উপরে 25 নিচে 4, সেটা কিন্তু আমরা এখানে পেয়েছি। তাহলে আমরা বুঝলাম কি যে আলিফ এত অংশ কাজ মানে সম্পূর্ণ করতে তার সময় লাগে হচ্ছে 4 ভাগের 25 দিন। ঠিক আছে, তাহলে আমরা আলিফেরটা বের করলাম। এবার আমরা নিচে যাই, আলিফের 1 দিনের মজুরি কত? আমরা কিন্তু দেখেছিলাম আলিফের 1 দিনের মজুরি হচ্ছে 500 টাকা, আর খালিদের 1 দিনের মজুরি দেখছিলাম আমরা 400 টাকা। এই জন্য আমরা লিখছি দেখো আলিফের 1 দিনের মজুরি হচ্ছে 500 টাকা। অতএব যেহেতু সে এতদিন এই কাজটা করছে, এই কাজটা এতদিনে মানে এতদিনের কাজ করতে পারে, তাহলে সে এতদিনে মজুরি পাবে হচ্ছে কত? 500 গুণ হচ্ছে 4 ভাগের 25। তো এবার যদি আমরা কাটাকাটি করি, এটাকে একটু তোমাদের কাটাকাটিটা দেখাই দিই। 500 গুণ হচ্ছে 4 ভাগের 25। তো এবার আমরা কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে আমরা জায়গাতে করতে পারি। যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কি করতে পারি, আমরা 4 দ্বারা 2 কাটি, দেখো 4 ওকে 4 কাটলাম। তাহলে এবার দেখো আমরা প্রথমে 5কে কাটবো, তাহলে 4 ওকে 4, তো আমরা 1 পাইলাম। এবার এখানে কিন্তু আরেকটা 1 আছে, মানে যেহেতু 5 আছে 5-এর থেকে যেহেতু আমরা 4 নিয়ে গেলাম, 4 ওকে 4 কাটটা 4 নিয়ে গেছি, আর থেকে কিন্তু একটা 1 আছে, মানে 5-এর থেকে 4 গেলে থাকে 1, তো
তাহলে 1 এই শূন্যের সামনে বসাও, এই শূন্যের সামনে যদি আমরা বসাই দিই মনে মনে, তাহলে পাই হচ্ছে 10। তাহলে আমরা আবার দুইবার দিই, তাহলে দেখো দুইবার দিয়ে আমরা দিই, তাহলে 4 দুগুণে 8। তাহলে 10 থেকে তোমার 8 চলে গেলে থাকে হচ্ছে 2। এই 2 তুমি আবার এই শূন্যের সামনে বসাও, এই শূন্যের সামনে মনে মনে বসাও, তাহলে 2 20 হয়, তাহলে 4 5 20। তো আমরা কিন্তু সহজে খুব ছোট করে কাটলাম। তাহলে এবার দেখো আমরা কিন্তু 125 পেয়েছি কাটাকাটি করে, অর্থাৎ 500 কে যদি আমরা 4 দ্বারা কাটি তাহলে 4 125 500। তাহলে এবার দেখো 4 125 যেহেতু আমরা 500 পেলাম, এবার 125 কে যদি আমরা 25 দ্বারা গুণ করি তাহলে আমরা কিন্তু পাবো হচ্ছে এখানে 3125 টাকা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার এটা হচ্ছে খালিদেরটা বের করলাম, আলাদা মজুরি 3125 টাকা। তো এবার খেয়াল করো, এবার খালিদেরটা আমরা আলিফেরটা এখন বের করলাম, এবার খালিদেরটা বের করো যে খালিদ একবার সম্পূর্ণ কাজটি করতে তার সময় লাগে 30 দিন। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। অতএব এত অংশ সম্পূর্ণ করতে হচ্ছে তার 30 গুণ, ওই যেভাবে আমরা করছিলাম 30 গুণ 5/16। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা এই জায়গাতে যদি আমরা কাটাকাটি করি, মনে করো আর 8 দ্বারা 2 দ্বারা 2 কাটি, তাহলে 8 দুগুণে 16 পাই। এই জায়গাতে কাটাকাটি আমি তোমাদেরকে একটু দেখাই দেই, একদম সহজভাবে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি অঙ্কটা। দেখো এই জায়গাতে 30 গুণ হচ্ছে 5/16। তো আমরা যদি কাটাকাটি করি, তো মনে করো যদি আমরা কাটাকাটি করি তাহলে 8 দ্বারা কাটি, 2 দ্বারা কাটি, তাহলে 8 দুগুণে 16 আমরা পাই হচ্ছে 8। এবার দেখো 15 দুগুণে 30 আমরা পাই হচ্ছে 15। এবার দেখো আর কাটাকাটি যায় না, তাহলে 15 আর 5 আমরা গুণ করব। গুণ করার পর আমরা কত পাবো, আমরা জানি 5 15 হচ্ছে 75, আর নিচের 8-এর 8, তো আমরা তাই লিখেছি দেখো 5 15 75, আর নিচের 8-এর 8 আমরা এখানে লিখে দিয়েছি। অতএব এবার হচ্ছে এটা খালিদের এই কাজটা করতে পারে, মানে এতদিনে কাজটা করতে পারে। তাহলে এতদিনে তার মজুরি কত আমরা কিন্তু দেখেছিলাম উপরে, যে তার মজুরি হচ্ছে কত, একদিনে তার মজুরি হচ্ছে 400 টাকা। তাহলে আমরা লিখছি যে খালিদ একদিনের মজুরি হচ্ছে 400 টাকা। অতএব যেহেতু এতদিনের মজুরি তার কত হবে, ওই একইভাবে আমরা করব, কাটাকাটি করতে পারি আমরা। এই জায়গাতে আমরা কাটাকাটি দিয়ে তোমাদেরকে আবার এটাও দেখাই দিই, 400 তারপর হচ্ছে গুণ, উপরে 75, নিচে হচ্ছে 2। তাহলে দেখো এবার আমাদের কাটাকাটি করি, তাহলে দেখো 2 দুগুণে কত হয় 4, তাহলে আমরা 2 পাইলাম। এবার এই দুইটা শূন্য এখানে কেটে দাও আর এখানে বসাই দাও, তাহলে দেখো আমরা পাই হচ্ছে 200। এবার 200 75 দ্বারা গুণ করো, গুণ করলে পাবা হচ্ছে 3750 টাকা। অতএব আমরা বুঝলাম কি খালিদে যদি এতদিনে কাজটা করে তাহলে সে পাবে হচ্ছে 3750 টাকা। এবার আমরা দেখো খালিদের আমরা আলিফের পেয়েছি কত, 3125, আর খালিদেরটা পেয়েছি কত, 3750। তাহলে এটাকে তোমরা এবার যদি অনুপাতে আনো তাহলে দেখো একটু খেয়াল করো, আমি এবার 3 তারপর 3125, এটা হচ্ছে আলিফের অনুপাত, খালিদেরটা হচ্ছে 3750, এইটা অনুপাত। এবার অনুপাত যদি করো তাহলে কিন্তু এই জায়গাতে তুমি এই একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, যে সংখ্যাটা দ্বারা একই সংখ্যা দ্বারা ভাগ যায় সেটাই হচ্ছে অনুপাত। তো দেখো আমরা অনুপাত করলে আমরা পাবো হচ্ছে 5:6। সুতরাং আলিফের এবং খালিদের দুইজনের অনুপাত হচ্ছে 5:6। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ আমার এই সৃজনশীল মানে অঙ্কগুলো না বুঝে থাকো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।